আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হুসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। আপনারা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা, আমার ভয়েস আপনাদের কাছে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং লাইটিং সেটআপ ঠিক আছে কিনা, এইটা একটু কমেন্টে জানাবেন। এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোন শহর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এইটাও একটু কমেন্টে জানাবেন। আজকে মূলত আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ এর গঠনের পর্ব 7-এ রয়েছি। পর্ব কিসে রয়েছি? পর্ব 7-এ রয়েছি। অ্যাকচুয়ালি গত ক্লাসের যে অংশটুকু আমি এখানে অ্যাড করেছিলাম সে অংশটুকু গত ক্লাসে শেষ হয় নাই কিন্তু এখানে, হ্যাঁ। তো আমরা আজকের লেকচার সহ এবং গত ক্লাসের অংশটুকু সহ একবারে টানবো। দ্যাটস ওয়াই এই স্লাইডের মধ্যে আমি আজকের নতুন লেকচারগুলো অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, অলরেডি নুজহাত তাসনিম পৃথা জানাই দিছে সব ক্লিয়ার। ওকে, গ্ল্যাড টু নো দ্যাট যে সব ক্লিয়ার। আচ্ছা, তুহিন তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? আচ্ছা, তুহিন আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছে। তন্ময় তুই কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? আচ্ছা, তন্ময় আমাকে শুনতে পাচ্ছে। আচ্ছা, কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাই দেন। আচ্ছা, একটু আগে ফিজিক্স পড়াই গেছে। আচ্ছা, তন্ময় ভাই কিন্তু একদম মানে কি বলবো, মানে ম্যাথ এবং যে বেসিক কনসেপ্ট ফিজিক্স, অনেকেই মনে করে ফিজিক্স মানেই শুধু ম্যাথ সলভ, ব্যাপারটা কিন্তু এমন না। অ্যাকচুয়ালি ফিজিক্স মিনস ম্যাথ বেসিক দুইটা একসাথে ক্লিয়ার করা, ফিজিক্সের বেসিক কনসেপ্ট এবং ম্যাথ দুইটা একসাথে ক্লিয়ার করা। তো তন্ময়কে আমি ব্যক্তিগতভাবে এই কারণে পছন্দ করি, ও যখন ম্যাথ সলভ করায় আসলে তার আগে বেসিক কনসেপ্টটা সুন্দর করে ক্লিয়ার করে তারপর ম্যাথে যায়। এটা কিন্তু অনেক ফিজিক্স টিচার কিন্তু এটা করে না। আমি ইন্টারমিডিয়েট টাইমে প্রথমে ফিজিক্স করতে গেছি, প্রথম দিনে ভেক্টরের অঙ্ক করানো, নদী নৌকা, বাট আমি তো ভেক্টরের দিকই ভালো করে চিনি না, উপাংশই ভালো করে চিনি না। তো তোর ওই ব্যাপারটা আমার ভালো লাগে, এটা হচ্ছে এটা আগে বেসিক কনসেপ্টগুলো অ্যানালাইসিস করা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ক্লাস করো সবাই, আমি এখন বাসায় যাব, আমি এখন বাসায় গিয়ে কোয়ান্টাম ফিজিক্স পড়বো, আমার নিজের লেখাপড়া করবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, অলরেডি 73 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, গ্ল্যাড টু নো দ্যাট। আচ্ছা, সাদিয়া ইসলাম মৌমিতা, নিউ জর্গ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। নাফিস, আচ্ছা আপনারা কি এখনো পিডিএফ পাচ্ছেন না? আমাকে একটু কমেন্টে আপনারা জানান তো, আপনারা কি মানে অ্যাপসে পিডিএফ পাচ্ছেন না? একটু কমেন্টে আমাকে জানান, আপনারা কি অ্যাপসে পিডিএফ পাচ্ছেন না? আমি কিন্তু পিডিএফ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু ক্লাস শেষ করে পিডিএফ দিয়ে দিচ্ছি। আপনারা আমাকে একটু জানান তো, কমেন্টে ফিডব্যাক দেন, কমেন্টে আমাকে একটু ফিডব্যাক দেন যে আপনারা কি পিডিএফ পাচ্ছেন না কিনা। সায়েদা শামিমা, রাজগুত্তরা মডেল কলেজ। আচ্ছা, নরোত্তম রায়, বদরগঞ্জ সরকারি কলেজ, রংপুর। আচ্ছা, অলরেডি সজীব জানাই দিয়েছে পিডিএফ পাচ্ছে না। আর আমাকে একটু ফিডব্যাক দেন, আমি দেখি মানে ম্যাক্সিমাম পাচ্ছে না নাকি অল্প কয়েকজন পাচ্ছে না। এটা কি আসলে ট্যাক ইস্যুজ নাকি হচ্ছে, মানে আমি একটু জানতে চাচ্ছি এই কারণে আপনাদের থেকে। আচ্ছা, সৈয়দ জুবায়েদা গুলশান, ভাইয়া প্লিজ আপনার সব ক্লাসের লিঙ্ক একসাথে দিয়েন। আচ্ছা, আজকে ক্লাস শেষ করে আমি সব ক্লাসের লিঙ্ক একসাথে দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, সেজান মাগুরা থেকে। আচ্ছা, পৃথা, অপশনটা এভাবে থাকবে না, আনসারটা সেন্ট্রিওলি হবে, ঠিক আছে? আচ্ছা, আনসারটা সেন্ট্রিওলি হবে। রুবাইদা দেলোয়ার এরিন, আচ্ছা, বীরুত্তম নোয়াখালী, আচ্ছা বীরুত্তম, আচ্ছা হ্যাঁ, এই যেখানে রাইফেল কলেজ। আচ্ছা, শহীদা পারমিন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। মাহাদি হাসান, আলহামদুলিল্লাহ একটু অসুস্থ বাট ক্লাস মানে এতে আসলাম, দ্য শো মাস্ট গো অন। অ্যাকচুয়ালি আমি আজকে একটু অসুস্থ বাট দ্য শো মাস্ট গো অন, ঠিক আছে? আচ্ছা, পাচ্ছে না, ওকে, অনেকেই পাচ্ছে না। কুড়িগ্রাম থেকে মুর্শেদা জয়েন দিছে আমাদের সাথে, গ্ল্যাড টু নো দ্যাট। লামিয়া ইসলাম, সরকারি জাহেদা সফির মানে মহিলা কলেজ। আচ্ছা, জামালপুর থেকে। আচ্ছা, সবাই বলেন পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, যেহেতু আপনারা পিডিএফ পাচ্ছেন না, আমি আজকে দেখি টেকনিক্যাল টিমের সাথে কথা বলে কি একটা সর্ট আউট করা যায়, নয়তো যদি ম্যানুয়ালি আমার ইন থেকে দিয়ে দেওয়া যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, নাবিলা তাসনিম স্নেহা হচ্ছে ময়মনসিংহ থেকে, গুড টু নো দ্যাট, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রাকিব হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, ওকে, আমরা লাইভটা একটু প্রিন্ট করে দিই, জাস্ট এ মিনিট, লাইভটা একটু প্রিন্ট করে দিচ্ছি আমরা। আচ্ছা, সব ক্লাসের লিঙ্ক একসাথে দিয়ে দিব, আমার সব ক্লাসের লিঙ্ক একসাথে দিয়ে দিব। আপনারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ঠিক আছে? আপনারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ফ্রেন্ডদেরকে একটু লাইভে মেনশন দিয়ে দেন, আর লাইভটাতে কোনো একটা রিঅ্যাক্ট দিয়ে দেন, ঠিক আছে?
এটা লাভ রিয়েক্ট হইতে পারে, ওর হাহা রিয়েক্ট হইতে পারে, ঠিক আছে, ওর হাহা রিয়েক্ট হইতে পারে, ওর স্যাড রিয়েক্ট হইতে পারে, স্যাড রিয়েক্ট হইতে পারে, ঠিক আছে, ওর এরকম লাইক হইতে পারে, যে কোনো একটা রিয়েক্ট দিয়ে দেন। রিয়েক্ট দিয়ে দিলে কি হবে, রিয়েক্ট দিয়ে দিলে হচ্ছে অনেকের কাছে হচ্ছে লাইভের যে মানে লাইভটা অনেকের কাছে চলে যাবে, ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, মুরাদ RCCI থেকে, আচ্ছা RCCI কি রংপুরের একটা কলেজ মোস্ট প্রবেবলি। আচ্ছা, বা PDF ফেসবুক গ্রুপে পোস্ট করে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, না লেট হয় নাই, একেবারেই তো লেট হয় নাই, আমরা অলরেডি 5 মিনিট থেকে 6 মিনিট আগে লাইভে চলে এসেছি। আমরা 6 মিনিট আগেই লাইভে চলে এসেছি, যাতে হচ্ছে 6 মিনিট আগেই লাইভে চলে এসে যাতে একদম ফিক্সড 8টার সময় আমরা প্রশ্ন মানে এক্সামটা স্টার্ট মানে কি বলে ক্লাসটা স্টার্ট করতে পারি। আজকে একটু অসুস্থ আমি, হয়তো আপনারা আমার ভয়েস টোন দেখে হয়তো আঁচ করতে পারতেছেন, আমি একটু অসুস্থ, তো একটু মানে হেল্প করতে হবে আর কি। ফেরদৌস জিদান ভাই, প্রথম ক্লাস করছি, কীভাবে পড়ালেখা শুরু করবো কিছু বলবেন। আচ্ছা, প্রথম ক্লাস করতেছেন, কীভাবে পড়ালেখা শুরু করবো বলবেন। আচ্ছা, আপনি টেক্সট বুকটা হাতে নেন, টেক্সট বুকটা হাতে নিয়ে আসলে মানে চোখ বোলাতে থাকেন, দেখেন SSC এবং ইন্টারমিডিয়েটের তফাৎ কি। প্রথম 1-2 দিন এটা একটু চোখ বোলান, যেহেতু আপনি প্রথম স্টার্ট করতেছেন। আরাফাত ময়মনসিংহ থেকে। আচ্ছা, কে কোন শহর থেকে? হ্যাঁ, নাজিয়া নাহিয়ান, এটা নিজে একটা জিল্লি, নিজে একটা জিল্লি। আচ্ছা, কে কোন শহর থেকে? আমার শহর হচ্ছে ময়মনসিংহ, আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ। কে কোন শহর থেকে বলেন তো? আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহের গফরগাঁও, ময়মনসিংহের গফরগাঁও, ঠিক আছে। আচ্ছা, গফরগাঁয়ের একটা এলাকার নাম হচ্ছে পাগলা বাজার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার হোম টাউন, আর আমি বর্তমানে থাকি হচ্ছে টঙ্গী কলেজ গেটে, ঠিক আছে, টঙ্গী কলেজ গেটে থাকি বর্তমানে আমার পড়াশোনার জন্য। আমার মেডিকেল এখানে, এটা গাজীপুরে, ঠিক আছে, এটা গাজীপুরে। এবং আমার কলেজ ছিল ময়মনসিংহের CPSCM, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, ঠিক আছে। আচ্ছা, সালমা হাওলাদার ঢাকা থেকে। আচ্ছা, লিজা সিলেট থেকে, সিলেটের একটা ব্রিজ আছে কিন ব্রিজ, না নাম শুনছি আমি। আচ্ছা, আনোয়ার নওগাঁ থেকে। আচ্ছা, সৈয়দা জুবায়েদা গুলশান বরিশাল থেকে। আচ্ছা, সেজান টঙ্গী কেমন লাগে আমার? অভ্যস্ত হয়ে যাচ্ছি আসলে আস্তে আস্তে, বাট ময়মনসিংহের মতো সুন্দর না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ময়মনসিংহে টঙ্গীর মতো যেরকম ট্রাফিক বা ধুলাবালি ওইগুলো নাই আর কি। ময়মনসিংহে ট্রাফিক আছে, অটো রিক্সার ট্রাফিক আছে, মানে নির্দিষ্ট কয়েকটা পয়েন্টে, সব জায়গাতে না। ময়মনসিংহে মুক্ত বাতাস নেওয়া যায়, ঠিক আছে, যেটা টঙ্গীতে নেওয়া যায় না। ময়মনসিংহে বড় একটা নদী আছে, সেই নদীর পরে বসে থাকা যায়। টঙ্গীতে এরকম কোনো নদী নাই যেখানে বসে থাকা যায় আর কি। তো বিশেষ কিছু পার্থক্য আছে। আচ্ছা, রেহানা পারভিন গোপালগঞ্জ থেকে। আচ্ছা, গোপালগঞ্জে আমি গোপালগঞ্জ সম্পর্কে যদি স্মৃতি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটাতে হচ্ছে আমি 48তম হয়েছিলাম আমার মনে আছে, এবং 48তম হয়ে ফার্মাসি পাইছিলাম, এবং আমি ভর্তিও হয়েছিলাম, বাট ক্লাস করি নাই, পরে ভর্তি ক্যান্সেল করে চলে আসছি, ঠিক আছে। তো গোপালগঞ্জে আমি 7 দিন ছিলাম, বেশ ঘুরছি। নীলা মাঠ, তারপর হচ্ছে আনসার মাঠ, ঠিক আছে, তারপরে হচ্ছে গোবরা, বেশ কিছু নাম আমার মনে আছে, পুলিশ লাইন, ঠিক আছে। আচ্ছা, পাবনা থেকে। আচ্ছা, ওকে। আচ্ছা, কে কোন শহর থেকে যুক্ত হয়েছেন একটু পরিচিত হয়ে যায় আসেন সবার থেকে। সাদনান কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, ফারহানা আফরিন শান্তির শহর। আচ্ছা, রাজশাহী খুবই সুন্দর, ঠিক আছে, রাজশাহী খুবই সুন্দর। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমি একটানা 7 দিনের মতো ছিলাম মনে হয়, ঠিক আছে। তো রাজশাহী ইউনিভার্সিটি, তারপর রাজশাহীর আশেপাশের ব্যাপার মানে হচ্ছে আমার কাছে রাজশাহী ভালো লাগছে বেশ, ঠিক আছে। আচ্ছা, নাহিদ হাসান জয় সরকারি জনতা কলেজ পটুয়াখালী থেকে। আচ্ছা, রুমান ইসলাম রিফাত বগুড়া থেকে। হ্যাঁ, বগুড়া শহরটাও খুব সুন্দর। বগুড়ার কি চিনি আমি? আচ্ছা, বগুড়ার হচ্ছে সাতমাথা, তারপরে আর কি সাতমাথা, তারপর হচ্ছে মফিজ পাগলার মোড়, তারপরে কি ঠনঠনিয়া বাস স্ট্যান্ড, তারপর কি ঠেঙ্গামারা বাস স্ট্যান্ড, ঠিক আছে। তারপর হচ্ছে কলোনি নামে একটা এরিয়া আছে, তারপর হচ্ছে আজিজুল হক কলেজের ওই এরিয়াটুকু,
তারপরে হচ্ছে ওই সলিমপুর নামে একটা এরিয়া আছে, যেটা হচ্ছে মেডিকেলের এরিয়া আর কি, ওই দিকটাতে ছিলাম। তো বগুড়া ভালো লাগছে আমার কাছে, বেশ পরিষ্কার মনে হয়েছিল। আমি গেছিলাম কত সালে, 2016 সালে গেছিলাম। তো এটা কত সাল, এটা হচ্ছে 23 সাল, 2023। এটা কত বছর আগে, অলমোস্ট 7 বছর আগে গেছিলাম না? আচ্ছা, 7 বছর আগে গেছিলাম বগুড়া। আচ্ছা হ্যাঁ, সিলেটেও আসছি, সিলেটও ভালো লাগছে, কিন্তু সিলেট আসলে মানে হচ্ছে কিছু কিছু বিশেষ ব্যাপার আছে, এগুলো সিলেট সম্পর্কে আরেকদিন স্মৃতি শেয়ার করব। আচ্ছা, টঙ্গী কলেজ গেট শফিউদ্দিন রোডে থাকি, সাবিত। আচ্ছা আচ্ছা, সাদমান খানের গ্রামে বাড়ি হচ্ছে গফরগাঁও। গফরগাঁও কোথায়? আমরা একটু সময় নিচ্ছি যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে। 8টা 5 বেজে গেছে অলরেডি, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি এখন। আমাদের পড়া স্টার্ট হয়ে গেছে, আমরা কালকে যে পর্যন্ত পড়েছিলাম সেই জায়গা থেকে হচ্ছে নাফিস। আচ্ছা ঠিক আছে, নাফিস হচ্ছে কোনো ক্লাসই পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে নাফিস, আই উইল টেক কেয়ার অফ ইট। দেখি আমি কি করা যায়। তবে আমি যদি ট্যাগ টিমের সাথে কথা বলে কোনো সর্ট আউট আমি না করতে পারি, তাহলে আমি নিজে থেকে পিডিএফ দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা পড়াশোনায় ফেরত আসি। সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, ইমরান হোসেন ইমন, মজিদ জরিদা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর থেকে। আচ্ছা, আনিসুর রহমান, সামিয়া রহমান, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি, আপতাহি, ক্রোমোজোম। আজকে আমরা ক্রোমোজোম দিয়ে স্টার্ট করব। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে অঙ্গাণুগুলো আছে, এই অঙ্গাণুগুলো কিন্তু আমরা সবগুলাই পড়ছি। একটি প্রকৃত কোষের মধ্যে কী কী অঙ্গাণু থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বক্সের মধ্যে যে কয়েকটা পয়েন্ট আছে, সব কয়েকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। কিসের জন্য? এমসিকিউ এর জন্য। এই এমসিকিউগুলা বোর্ড পরীক্ষায় আসতে পারে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসতে পারে, ঠিক আছে? মানে কোন কোন অঙ্গাণুর মূল কাজ কি, প্রধান কাজ কি, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? প্রধান কাজ কি এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই সেন্ট্রিওলটা এখানে ভুল উঠছে, এটা হবে আবরণী। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি সেন্ট্রিওল হবে না, অন্তঃকোষীয় ডাইজেশন। এটা অ্যাকচুয়ালি লাইসোজোম হবে। কি হবে? এটা অ্যাকচুয়ালি হবে এখানে লাইসোজোম। এটা এখানে টাইপিং এরর, লাইসোজোম। এটা অ্যাকচুয়ালি হবে লাইসোজোম হবে। আচ্ছা, তারপর আমরা সামনের দিকে যাই। ক্রোমোজোম নিয়ে আজকে আমরা পড়বো। কি নিয়ে পড়বো? ক্রোমোজোম নিয়ে আজকে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, ক্রোমোজোম শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, ক্রোমোজোম, ঠিক আছে? এই যে সোম শব্দটা এখানে আছে, আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার গলা তো একদম খুব বাজে অবস্থা, আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা? আচ্ছা, এই যে এই সোম শব্দটা আসছে সোমা থেকে। কই থেকে? সোমা থেকে। এই সোমা শব্দের মানে হচ্ছে সেল বডি। সোমা শব্দের মানে হচ্ছে সেল বডি বা কোষ দেহ, সেল বডি বা কোষ দেহ। আচ্ছা, আর এই যে ক্রোমো শব্দটা আসছে ক্রোম থেকে। কই থেকে? ক্রোম থেকে। দেখেন গুগল ক্রোমের যে লোগো, ঠিক আছে? গুগল ক্রোমের লোগোর মধ্যে দেখবেন অনেকগুলো রং আছে, অনেকগুলো রং আছে, ঠিক আছে? এই ক্রোম মানে হচ্ছে রং। ক্রোম মানে কি? রং। সোম মানে হচ্ছে বডি। তার মানে ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত দেহ। ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম শব্দের মানে হচ্ছে রঞ্জিত দেহ, মানে রং ধারণ করে এমন কোনো বডি পার্টকে আমরা কি বলি? ক্রোমোজোম বলি। মাঝে মাঝে কি ঘোলা হচ্ছে? আচ্ছা আমি দেখতেছি। সোহেল, মাঝে মাঝে কি ঘোলা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ফোকাসটা ঠিক করে দিচ্ছি। সোহেল ভাই আমাদেরকে হেল্প করবে এই ক্ষেত্রে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন, এই তো এখন ঠিক আছে কিনা আমাকে জানান তো, একটু ফিডব্যাক দেন। একদম ক্লিয়ার সামিন, একদম ক্লিয়ার। থ্যাংক ইউ সোহেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন, আমরা তাহলে পড়াশোনায় ফেরত আসি। ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোম মানে হচ্ছে রঞ্জিত দেহ। ক্রোমোজোম মানে কি? রঞ্জিত দেহ। তাহলে ক্রোমোজোমের টোটাল দেহের মধ্যে থাকবে রং। এখন এই ক্রোমোজোম কি নিয়ে গঠিত হয়? আমরা যদি একটা ছবি এখানে দেখি, একটা ছবি এখানে দেখি, দেখেন এই ছবিটা ছাড়া আপনাদের আবুল হাসান স্যারের বইয়ের পিছনে একটা ছবি আছে। এমন দেখেন, এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোম একটা সুতা নিয়ে গঠিত। এই ক্রোমোজোম একটা কি নিয়ে গঠিত?
এই ক্রোমোজোম একটা সুতা নিয়ে গঠিত। দেখেন এই যে ক্রোমোজোম থেকে টান দিয়ে একটা সুতা খুলে ফেলছে, এটা সুতা খুলে ফেলছে, একটা সুতা খুলে ফেলছে। এই সুতাটাকে কি বলা হইতেছে? ক্রোমাটিন তন্তু। কি বলা হইতেছে? ক্রোমাটিন তন্তু। কি বলা হইতেছে? ক্রোমাটিন তন্তু। দেখেন তার মানে আমরা যদি শব্দটাকে বিশ্লেষণ করি, ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম। এই সোম মানে কি বলছিলাম? এই সোম মানে বলছিলাম হচ্ছে সোমা থেকে আসছে। সোমা মানে কি? সেল বডি বা কোষ দেহ, ঠিক আছে? কোষ দেহ, সেল বডি বা কোষ দেহ। আর এই যে ক্রোম, গুগল ক্রোম, ক্রোম মানে হচ্ছে রং। তাহলে এই ক্রোমোজোম হচ্ছে এমন একটা দেহ যেটা রং ধারণ করবে। কি করবে? রং ধারণ করবে। এখন এই যে এটা রং ধারণ করলেও দেখেন রং ধারণ করতেছে। এখন এই ক্রোমোজোমের ভিতরে কি আছে অ্যাকচুয়ালি আমরা একটু দেখতে চাই। তাহলে ক্রোমোজোমটাকে আমরা টান দিয়ে জাস্ট খোলার চেষ্টা করলাম। খোলার চেষ্টা করে আমরা দেখতেছি এখানে একটা সুতা আছে, এখানে একটা কি আছে? সুতা আছে। এই যে সুতাটা আছে, এই সুতাটাকে আমরা কি বলি? ক্রোমাটিন তন্তু। কি বলি? ক্রোমাটিন তন্তু। তাহলে ক্রোমোজোম আর ক্রোমাটিন এক জিনিস না। ক্রোমাটিন তন্তু নিয়ে কি গঠিত? ক্রোমোজোম গঠিত। এই ক্রোমাটিন তন্তুটাকে যদি আমরা জুম করি, দেখেন এই ক্রোমাটিন তন্তুটাকে যদি আমরা জুম করলে একদম শেষে গিয়ে আমরা কি পাই? দেখেন তো এই ক্রোমাটিন তন্তুটাকে জুম করলে শেষে গিয়ে আমরা কি পাই? বলেন? শেষে গিয়ে আমরা কি পাই? ডিএনএ পাই। কি পাই? শেষে গিয়ে আমরা কি পাই? ডিএনএ পাই। কি পাই? ডিএনএ পাই। তাহলে আমরা দেখলাম এই ডিএনএ কোথায় অবস্থান করে? এই ডিএনএ ক্রোমাটিন নামক সুতার মধ্যে থাকে। আর এই ক্রোমাটিন কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। তার মানে আলটিমেটলি ডিএনএ কোথায় অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। কোথায় অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। ঠিক আছে? এখনো জুম দেখায়, এখনো ঘোলা দেখায়। দেখেন আমরা ধরে নিলাম এটা একটা সেল বা কোষ, এটা একটা সেল বা কোষ। এই সেল বা কোষের মধ্যে ধরে নিলাম আমরা এই যে এখানে আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। কোষের ভিতরের তরলকে বলা হয় সাইটোপ্লাজম। কোষের ভিতরের তরলকে কি বলা হয়? সাইটোপ্লাজম। প্লাজম মানে কি? ফ্লুইড বা তরল। সাইটো মানে কি? সাইটো মানে হচ্ছে সেল বা কোষ। তাহলে কোষের ভিতরে তরলকে কি বলা হয়? সাইটোপ্লাজম। কি বলা হয়? সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসের ভিতরে তরলকে কি বলা হয়? নিউক্লিয়াসের ভিতরে তরলকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। এখন এই নিউক্লিয়াসের ভিতরে তরলে, ঠিক আছে, এই নিউক্লিয়াসের ভিতরে তরলে একটা সুতার মতো অংশ থাকে। এই যে সুতার মতো একটা অংশ আছে, এই সুতার মতো অংশটাকে বলতেছি আমরা ধরেন ক্রোমাটিন তন্তু। কি বলতেছি? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। এখন এই ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবারগুলা একটা বডি বানাইতেছে। একটা কি বানাইতেছে? বডি বানাইতেছে। কি বানাইতেছে? বডি বানাইতেছে। একটা বডি বানাইতেছে। একটা কি বানাইতেছে? বডি বানাইতেছে। সোম মানে কি? বডি। একটা বডি বানাইতেছে যেটা রং ধারণ করবে। ক্রোম মানে কি? রং। দেখেন একটা বডি বানাইতেছে। এই বডির সবটুকু অংশের মধ্যে রং আছে, কিন্তু এইটুকুর মধ্যে রং নাই। এইটুকুর মধ্যে কিন্তু রং আছে। এই যে ক্রোম শব্দের মানে কি? রং। তাহলে এই যে এইটুকুর মধ্যে রং আছে, রং ধারণ করে এমন একটা সুতা, এইটুকুর মধ্যে, এই বডির এইটুকুর মধ্যে রং আছে। তাহলে এইটুকু হচ্ছে রঞ্জিত অংশ। এইটুকু কি অংশ? রঞ্জিত অংশ। কি অংশ? রঞ্জিত অংশ। আর এই যে লাল যে অংশটুকু আছে, এই অংশটুকুর মধ্যে কিন্তু রং নাই। তাহলে এইটুকু কি অংশ? এইটুকু হচ্ছে অরঞ্জিত অংশ। কি অংশ? অরঞ্জিত অংশ। ক্রোমোজোমের কি অংশ? অরঞ্জিত অংশ বা রংবিহীন অংশ। এই অরঞ্জিত অংশকে বলি আমরা সেন্ট্রোমিয়ার। কি বলি? সেন্ট্রোমিয়ার। অরঞ্জিত অংশ। এখন এই যে এই ক্রোমাটিন তন্তুটা কোথায় ছিল? নিউক্লিয়াসের ভিতরে ছিল। তাহলে এই ক্রোমাটিন তন্তুটা তো এই নিউক্লিয়াসের ভিতরে কি বানাইছে? নিউক্লিয়াসের ভিতরেই কি বানাইছে? ক্রোমোজোম বানাইছে। কি বানাইছে? এই নিউক্লিয়াসের ভিতরেই কি বানাইছে? ক্রোমোজোম বানাইছে। কি বানাইছে? এই নিউক্লিয়াসের ভিতরেই কি বানাইছে? নিউক্লিয়াসের ভিতরেই ক্রোমোজোম বানাইছে। এটুকু আপনারা বুঝতেছেন? এই ক্রোমাটিন তন্তুটা নিউক্লিয়াসের ভিতরেই কি বানাইছে? ক্রোমোজোম বানাইছে। কি বানাইছে? ক্রোমোজোম বানাইছে। এটুকু আপনারা বুঝতেছেন? আমাকে বলেন তো, নিউক্লিয়াসের ভিতরে কি বানাইছে? ক্রোমোজোম বানাইছে। এখন আমাদের ইচ্ছা হয়েছে যে আমরা এই যে
এই ক্রোমোজোম থেকে একটা সুতা টান দিয়ে খুলে ফেলবো, একটা ক্রোমোজোম থেকে একটা সুতা টান দিয়ে খুলে ফেলবো। ক্রোমোজোম কোন সুতা নিয়ে গঠিত? ক্রোমাটিন নিয়ে গঠিত। তাহলে এই সুতা যদি টান দিয়ে খুলে ফেলি, এই যে সুতাটা টান দিয়ে খুলে ফেলছি, তাহলে এটা কি? এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এটা কি? ক্রোমাটিন তন্তু। এটা কি? ক্রোমাটিন তন্তু। কি তন্তু? ক্রোমাটিন তন্তু। কি তন্তু? ক্রোমাটিন তন্তু। ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্রোমাটিন তন্তুটাকে আমরা আরো জুম করতেছি, আমরা আরো জুম করতেছি। এই ক্রোমাটিন তন্তুটাকে আমরা এখন কি করব? এই ক্রোমাটিন তন্তুটাকে আমরা এখন জুম করব। কি করব? জুম করব। আরো জুম করব, আরো বড় করব, আরো জুম করব, আরো বড় করব। আরো জুম করলে বা আরো বড় করলে আমরা দেখি এখানে কি আছে জানেন? এখানে এরকম এরকম দুইটা সুতার মতো অংশ আছে। এরকম দুইটা কি আছে? সুতার মতো অংশ আছে। তাহলে এই যে অংশটা, এই অংশটা কি বলেন তো? এই যে অংশটা, এই অংশটা কি পাইলাম আমরা? এই অংশটা আমরা কি পাইলাম বলেন তো? এই অংশটা কি পাইলাম? ডিএনএ। কি পাইলাম? ডিএনএ। তাহলে আমরা দেখলাম ডিএনএ, তাহলে আমরা দেখলাম ডিএনএ। এই ডিএনএ অবস্থান করতেছে কই? এই ক্রোমাটিন তন্তুর মধ্যে। এই ক্রোমাটিন অবস্থান করতেছে কোথায়? ক্রোমোজোমের মধ্যে। আর এই ক্রোমোজোম থাকতেছে কোথায়? এই নিউক্লিয়াসের মধ্যে। কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। তার মানে নিউক্লিয়াসেই কি থাকে? নিউক্লিয়াসেই ক্রোমোজোম থাকে, নিউক্লিয়াসেই ক্রোমাটিন থাকে, নিউক্লিয়াসেই কি থাকে? ডিএনএ থাকে। কি থাকে? ডিএনএ থাকে। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন, সরি কথা বলতে একটু কষ্ট হচ্ছে। দেখেন এই যে ডিএনএ, এই ডিএনএকে আমরা যদি খণ্ড খণ্ড অংশে বিভক্ত করি, ধরেন এই যে এটা হচ্ছে ডিএনএর একটা খণ্ড অংশ যার নাম এ, এটা হচ্ছে আরেকটা খণ্ড অংশ যার নাম বি, এটা হচ্ছে আরেকটা খণ্ড অংশ যার নাম সি, এটা হচ্ছে আরেকটা খণ্ড অংশ যার নাম ডি, এ বি সি ডি। ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন খণ্ড খণ্ড অংশ। এখন এই খণ্ড খণ্ড অংশ যদি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, এই খণ্ড খণ্ড অংশ যদি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, ধরেন এ অংশের কারণে কেউ বাটপার হইতেছে, বি অংশের কারণে কারো চুল খুব কুকরা হইতেছে, এই সি অংশের কারণে কেউ খুব ইমোশনাল হইতেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা যে ডিএনএর এক একটা অংশ যদি, ঠিক আছে, এক একটা অংশ যদি নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে, তাহলে এই অংশটুকুকে আমরা কি বলি জানেন? এই অংশটুকুকে আমরা কি বলি? এই অংশটুকুকে বলি আমরা জিন। কি বলি? জিন। পরি বলি না বা ভূত বলি না, কি বলি? জিন বলি। তার মানে জিন কোথায় অবস্থান করতেছে? ডিএনএ এর মধ্যে। ডিএনএ অবস্থান করতেছে ক্রোমাটিন তথা ক্রোমোজোমে। এগুলো কোথায় থাকতেছে? সব নিউক্লিয়াসে। তাহলে এগুলো সব কোথায় আছে? নিউক্লিয়াসে আছে। সবাই ক্লিয়ার কিনা বলেন? আমি একদম বেসিক সহ বললাম, সবাই ক্লিয়ার কিনা বলেন? সালমা হাওলাদার, থ্যাংক ইউ সো মাচ। রুমানাথ, থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড, সবাই ক্লিয়ার? আমরা জিন পাবো। ঠিক আছে? ভেরি গুড, ভেরি গুড, সবাই ক্লিয়ার? তাহলে এখন আমরা পড়া পড়ে ফেলছি, এখন আমরা বইয়ের মধ্যে আঁকায় নেই। আমরা এখান থেকে কি পড়বো? বইয়ের মধ্যে শুধু আঁকায় নেই। ঠিক আছে? লাল কলম দিয়ে বইয়ের মধ্যে আঁকায় ফেলি। এখান থেকে কি পড়বো? আমরা শুধু এখন বইয়ের মধ্যে লাল কলম দিয়ে আঁকায় ফেলি। ঠিক আছে? আচ্ছা, দেখেন ক্রোমোজোম আমরা কখন দেখতে পারি? ক্রোমোজোমকে আমরা নর্মালি খালি চোখে দেখতে পারি? ক্রোমোজোম আমরা নর্মালি খালি চোখে দেখতে পারি না। ঠিক আছে? কখন দেখা যায়? যখন একটা কোষ বিভাজিত হয়, এই বিভাজনরত অবস্থায় দেখা যায়। কখন দেখা যায়? বিভাজনরত অবস্থায় দেখা যায়। তাহলে আবুল হাসান স্যারের বই থেকে যেটুকু আঁকায় নেন, সবাই বইটা খুলেন, বইটা খুলে লাল কলম দিয়ে আঁকায় নেন। ঠিক আছে? আলোক অনুবীক্ষণ যন্ত্রে বিভাজনরত কোষে ক্রোমোজোম দেখা যায়, সাধারণভাবে ক্রোমোজোম দেখা যায় না। ঠিক আছে? আচ্ছা, এটা আঁকায় নেন বইয়ের মধ্যে। তারপর ক্রোমোজোমের সংজ্ঞা দেওয়া আছে। ক্রোমোজোমের এই সংজ্ঞাটা এখানে দেখেন ক, এটা ক নাম্বারে আসবে, ক নাম্বারে আসবে। ঠিক আছে? এটা ক নাম্বারে আসবে। ক্রোমোজোম কখনো কখনো নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমেও থাকতে পারে। দেখেন আদি কোষের ক্ষেত্রে ধরেন এটা একটা আদিকোষ, ধরেন এটা একটা আদিকোষ বা ব্যাকটেরিয়া। আদিকোষের নিউক্লিয়ার মেমব্রেন কি সুগঠিত? আমরা জানি ক্রোমোজোম কই থাকে? আমরা জানি ক্রোমোজোম নিউক্লিয়াসের ভিতরে থাকে। কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে। আদিকোষের নিউক্লিয়ার মেমব্রেন কি না? সুগঠিত না। আদিকোষের নিউক্লিয়ার মেমব্রেন যদি সুগঠিত না থাকে, তাহলে ক্রোমোজোম সাইটোপ্লাজমে চলে আসবে না। ক্রোমোজোম কোথায় চলে আসবে? সাইটোপ্লাজমে চলে আসবে। বুঝছেন? আচ্ছা, এমডি ফারহান ভাই একটু হিসাব করে 10-এ কতবার সরি বললেন? আসলে খুবই কঠিন হিসাব হয়ে যাবে আসলে। আচ্ছা, এটা আপনাদের বইয়ের মধ্যে নাই, এটা আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে নাই। এইটা আপনাদের একটু বেসিক পড়তে হবে। ঠিক আছে? দেখেন ডিএনএ কিভাবে ক্রোমোজোম তৈরি করে। ঠিক আছে? আচ্ছা,
ডিএনএ যখন হিস্টোন প্রোটিন দিয়ে যুক্ত হয়, কি প্রোটিন দিয়ে? একটা প্রোটিন যার নাম হিস্টোন। যেমন এই যে এখানে, আচ্ছা সাজিদ বিন আসাদ অনুলিপন ক্ষমতা সম্পন্ন মানে কি স্যার? ধরেন এই যে এটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে, জায়গা নাই তো, ওয়েট, ধরেন অনুলিপন, আমি একটা চার্ট আপনাকে এখন পড়াইতেছি, খাতার মধ্যে লেখেন সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। নেক্সট দিন এই প্রশ্ন আমি আর দেখতে চাই না, কারণ আমি আজকের জন্য পড়াই দিতেছি। দেখেন ডিএনএ, ডিএনএ থেকে যদি হুবহু ডিএনএ তৈরি হয় তখন এটাকে বলি আমরা রেপ্লিকেশন। কি বলি? রেপ্লিকেশন। রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয় তখন এটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয় তখন এটাকে বলি আমরা ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। ঠিক আছে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে কি বলি আমরা? ট্রান্সক্রিপশন। এখন চিন্তা করেন, কখনো যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাহলে এটা রিভার্স হয়ে যেতেছে না? তাহলে এটা কি হয়ে যেতেছে? রিভার্স হয়ে যেতেছে। ডিএনএ থেকে আরএনএ হলে কি হয়? ট্রান্সক্রিপশন। কিন্তু আরএনএ থেকে ডিএনএ হলে এটা রিভার্স হয়ে যেতেছে না? তখন এই প্রক্রিয়াকে বলি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। এখন যে প্রক্রিয়ার নামে শেষে এস লাগাই দিলে এটা এনজাইম হয়ে যায়। কি হয়ে যায়? এনজাইম হয়ে যায়। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমের নাম কি? রিভার্স ট্রান্সক্রিপশনের এনজাইমের নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। রিভার্স ট্রান্সক্রিপ্টেস। ঠিক আছে, এখন রিভার্স ট্রান্সক্রিপ্টেস কোথায় ঘটে? এই রিভার্স ট্রান্সক্রিপশন কোথায় ঘটে? সাধারণত এইচআইভিতে ঘটে। কোথায় ঘটে? এইচআইভি ভাইরাসে ঘটে। কোথায় ঘটে? এইচআইভি ভাইরাসে ঘটে। তো যে সকল ভাইরাসে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় যাদেরকে বলি আমরা রিট্রো ভাইরাস। কি বলি? রিট্রো ভাইরাস। আচ্ছা, এই স্লাইডটা হচ্ছে শিওর শর্ট এমসিকিউ। শিওর শর্ট এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসবেই। এই যে এনজাইমটা আমি লিখলাম না, এই যে এনজাইমটা আমি লিখলাম না, এই যে এনজাইমটা আমি লিখলাম না, রিভার্স ট্রান্সক্রিপ্টেস, এই এনজাইমের নামটা কোন জায়গায় আসছে জানেন? সাস্টে আসছে। কোন জায়গায় আসছে জানেন? সাস্টে আসছে। সাস্ট, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে আসছে। যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটায় কোন এনজাইম? ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস। আরএনএ এর পরেরটা হচ্ছে প্রোটিন। 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 ঠিক আছে, আরে আবার তো সমস্যা। আরএনএ এর পরেরটা হচ্ছে প্রোটিন। আরএনএ এর পরেরটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, না এক না। দেখেন এই যে রেপ্লিকেশন, এই রেপ্লিকেশনের বাংলা জানেন কি? রেপ্লিকেশনের বাংলা হচ্ছে অনুলিপন। রেপ্লিকেশনের বাংলা হচ্ছে অনুলিপন। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা সামনের দিকে যাই। তো এখানে যা বলতেছিলাম এইটুকু সবাই ক্লিয়ার? সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, যার মানে হচ্ছে, কই লিখলাম? এই সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি যার মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে, লিখে দিতেছি, জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। ডগমা মানে হচ্ছে প্রত্যয়। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, ডগমা মানে হচ্ছে প্রত্যয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা যে কিভাবে একটা সেল থেকে একটা সেল তৈরি হয় এবং জীবন তৈরি হয়। ঠিক আছে, একটা জিনিস যে জীবিত এটা আমরা কিভাবে বুঝবো? দিন শেষে যদি ওইটাতে প্রোটিন তৈরি হয়, কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, তাহলে বুঝবো এটা জীবিত। তাহলে আমরা বুঝবো এটা কি? জীবিত। ঠিক আছে, আচ্ছা, এই কারণে প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ধরেন এটা একটা কোষ, এই কোষ থেকে আবার নতুন করে কি তৈরি হবে? কোষ তৈরি হবে। তাহলে একটা কোষ বিভাজিত হওয়ার সময় কয়টা জিনিসের বিভাজন ঘটে? দুইটা জিনিসের। এই কোষের নিউক্লিয়াসের এবং এই কোষের কি? সাইটোপ্লাজমের। এই কোষের সাইটোপ্লাজমের। এখন আমাকে বলেন, এই কোষের ভিতরে কি ডিএনএ আছে না? ডিএনএ আছে। ডিএনএ আছে। এই যে নতুন একটা কোষ যদি বানাইতে চাই, তাহলে তারও কি লাগবে? ডিএনএ লাগবে। তাহলে এই যে নতুন কোষের যে ডিএনএ, এটা কই থেকে আসছে?
এটা আসছে তার আগের কোষ থেকে, কই থেকে? আগের কোষ থেকে। তাহলে এখানে ডিএনএ থেকে কি তৈরি হয়েছে? ডিএনএ তৈরি হয়েছে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইলে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলে তাকে আমরা কি বলি? রেপ্লিকেশন। তাহলে কোষ বিভাজনের সময় কি ঘটে? রেপ্লিকেশন ঘটে। কি ঘটে? রেপ্লিকেশন ঘটে। ব্যাপারটা এমন। এবং একদম শেষে কি তৈরি হয়? প্রোটিন। তাহলে এই কোষের মধ্যে যদি একদম শেষে গিয়ে প্রোটিন তৈরি হয়, তার মানে এই কোষটা জীবিত আছে। ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা এমন আর কি। দেখেন তো ডিএনএ, এই যে দেখেন ছবিটা দেখেন, এই যে এটা হচ্ছে ডিএনএ, এই যে দেখেন এই যে গোলগুলো, অনেকগুলো জিনিস গোল্লা গোল্লা চাকতির মতো দেখতেছেন। আচ্ছা দেখেন ছবি দেখেন, এই যে ডিএনএ, এই ডিএনএর সাথে যদি, এই ডিএনএর সাথে যদি হিস্টোন, একটা প্রোটিন যার নাম হিস্টোন, একটা প্রোটিন যার নাম কি? হিস্টোন প্রোটিন যুক্ত হয়, হিস্টোন প্রোটিন যুক্ত হয়, তখন তার নাম কি হয়? তখন তার নাম হয় নিউক্লিওজোম। তখনকার নাম কি হয়? নিউক্লিওজোম, নিউক্লিওজোম, নিউক্লিওজোম। এখন ধরেন এইটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, ধরেন এটা একটা ডিএনএ। এখন এইটার সাথে একটা হিস্টোন প্রোটিন যুক্ত হয়েছে, হিস্টোন প্রোটিন যুক্ত হয়েছে। তখন তার নাম কি হয়ে গেছে? তখন তার নাম হয়ে গেছে নিউক্লিওজোম। কি হয়ে গেছে? নিউক্লিওজোম, নিউক্লিওসোম। নাম কি হয়ে গেছে? নিউক্লিওসোম। এখন এরকম অনেকগুলা নিউক্লিওসোম যদি এখানে থাকে, অনেকগুলা নিউক্লিওসোম যদি এখানে থাকে, পলি মানে কি? বহু। পলি মানে কি? বহু। ধরেন এই যে এটা আরেকটা নিউক্লিওজোম, ধরেন এটা আরেকটা নিউক্লিওজোম, এই যে ডিএনএ আছে সেম, এখানে হিস্টোন প্রোটিন আসছে সেম, ডিএনএ আছে এখানে হিস্টোন প্রোটিন আসছে। তাহলে এই যে নিউক্লিওজোম, 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 অনেকগুলা নিউক্লিওজোম যদি থাকে, পলি মানে কি? বহু। পলি মানে কি? বহু। তখন সে তার নাম কি হবে? তার নাম হবে, অনেকগুলা নিউক্লিওজোম থাকলে, অনেকগুলা নিউক্লিওজোম থাকলে, অনেকগুলা নিউক্লিওজোম থাকলে তখন তার নাম কি হবে? পলিনিউক্লিওজোম। কি হবে? পলিনিউক্লিওজোম। বুঝতেছেন আপনারা? পলিনিউক্লিওজোম, পলিনিউক্লিওজোম। বুঝতেছেন? পলিনিউক্লিওজোম। তো এই অনেকগুলা পলিনিউক্লিওজোম বলে, আচ্ছা সালমা হাওলাদার এটা কেন অরঞ্জিত এটা পরে বলবো। আচ্ছা, অনেকগুলা পলিনিউক্লিওজোম মিলে তৈরি করবে হচ্ছে ক্রোমাটিন তন্তু। কি তৈরি করবে? ক্রোমাটিন তন্তু। কি তৈরি করবে? ক্রোমাটিন তন্তু। তারপর ক্রোমাটিন তন্তু দিয়ে কি তৈরি হবে? ক্রোমোজোম। কি তৈরি হবে? ক্রোমোজোম। কি তৈরি হবে? ক্রোমোজোম। এই যে ছবির মধ্যেই দেখেন, 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 ঠিক আছে? এই ছবির মধ্যেই দেখেন, ছবি যথেষ্ট দেওয়া আছে, আপনারা দেখেন, জুম করে দেখাইছি, আমি জুম করে দেখাইছি। আচ্ছা জুম করতেছি আমি, ওয়েট করেন। জুম করছি মোটামুটি অনেকটা, মোটামুটি অনেকটা জুম করছি, দেখেন এখন দেখতে পারতেছেন কিনা দেখেন, মোটামুটি কিন্তু অনেকটা জুম করছি। যে ডিএনএ, এই যে তারপর দেখেন নিউক্লিওজোম, তারপর অনেকগুলো নিউক্লিওজোম মিলে ক্রোমাটিন তন্তু, তারপর ক্রোমোজোম। সেম হয়তো ক্রোমোজোম থেকে টান দিয়ে একটা সুতা খুলছি, দেখেন ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুটা এবার জুম করলে কি পাওয়া গেছে? ডিএনএ পাওয়া গেছে। দেখতেছেন সবাই ক্লিয়ার কিভাবে ডিএনএ ক্রোমোজোম তৈরি করে? ডিএনএ কিভাবে ক্রোমোজোম তৈরি করে সবাই ক্লিয়ার নাকি বলেন আমাকে? জাস্ট এ মিনিট। ডিএনএ কিভাবে ক্রোমোজোম তৈরি করে সবাই ক্লিয়ার নাকি বলেন আমাকে? ক্লিয়ার নাকি বলেন? ক্লিয়ার নাকি বলেন? ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমরা সামনের দিকে যাই, এখন সামনের দিকে যাই। আচ্ছা, আমরা অনেক সময় বিশেষ কিছু জিনিসের পার্থক্য বুঝি না, বিশেষ কিছু জিনিসের পার্থক্য বুঝি না। ক্রোমোজোম, এই স্লাইডটা বইয়ের মধ্যে নাই, আমি অ্যাড করে দিছি এখানে, বইয়ের মধ্যে নাই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে অ্যাড করে দিছি, ঠিক আছে? ক্রোমাটিন কি, ক্রোমাটিন কি, ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি, আপনার কিন্তু পেজ বাজে তিনটা জিনিস কিন্তু কনফিউশন হয়। দেখেন স্বাভাবিক কোষে ক্রোমাটিন, ক্রোমাটিনটা সুতার মতো অংশ, ক্রোমাটিন কি সুতার মতো অংশ, সুতার মতো অংশ, সুতার মতো অংশ ক্রোমোজোমের মধ্যে থাকে, সুতার মতো অংশ, ঠিক আছে? প্রোফেজ দশার মধ্যে ক্রোমাটিন পুরো হয়ে, ধরেন এই যে ক্রোমাটিন সুতাগুলা পুরো হয়ে, ক্রোমাটিন সুতাগুলা পুরো হয়ে একটা বডি বানাইতেছে। এই বডিটাই কি? এই বডিটাই হচ্ছে ক্রোমোজোম। এই বডিটাই কি? এই বডিটাই হচ্ছে ক্রোমোজোম। বডিটাই কি? ক্রোমোজোম। দেখেন দুইটা ক্রোমোজোম মাঝখান দিয়ে বিভক্ত হয়ে গেছে, দেখেন ক্রোমাটিড, ক্রোমাটিড, ক্রোমাটিড ক্রোমোজোমের আলাদা আলাদা অংশ, ঠিক আছে? আলাদা আলাদা অংশ,
ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? স্লাইড দিব, আমি সামনে আসলে গোলা হয়ে যায়, তাহলে আমি সাইডে রইলাম। স্লাইড দিয়ে দিব, অসুবিধা নাই। এটা দেখেন, ক্রোমোজোম, ক্রোমাটিড, ক্রোমাটিন, তিনটা পার্থক্য দেখেন। সোহেল, স্ক্রিন নাকি মাঝে মাঝে ব্লার হয়ে যায়, আমি সামনে দাঁড়াইলি একটু ফোকাস করে, আমি সামনে দাঁড়ায় রইলাম, এখন ফোকাস করো। শুভ, নতুন বইয়ের মধ্যে যা আছে ওইটাই হবে আনসার। বস ইন্ডিকা নাকি বস লেটার আছে, নতুন বইয়ে যা আছে ওইটা হবে আনসার। ওকে, ক্লিয়ার? ফোকাস করছিলাম? ওকে, এখন এখান থেকে আঁকায় নেন। এটুকু আমরা পড়ে ফেলছি অলরেডি, শুধু বইয়ের মধ্যে আঁকায় নেন। ক্রোমোজোম আবিষ্কার, ঠিক আছে? দেখেন, পেইন্টার, থিওফিলাস পেইন্টার সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। নাগেলি উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সর্বপ্রথম পার্থক্য করছে, ঠিক আছে? আচ্ছা, ফ্লেমিং ক্রোমাটিন নামকরণ করছে, ঠিক আছে? ক্রোমোজোম শব্দের মানে কি? রঞ্জিত দেহ। সাটন আর বুবেরি ক্রোমোজোমকে বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলছে। এইটুকু জাস্ট রিডিং দিবেন, এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং দিয়ে দিবেন, জাস্ট রিডিং দিয়ে দিবেন, ঠিক আছে? বইয়ের মধ্যে আঁকায় নেন, এগুলো ইনফরমেশন, ইতিহাস। শুনেন, ব্যাপারটা হচ্ছে, আমি বলি, নলেজ এবং ইনফরমেশনের মধ্যে একটা পার্থক্য আছে। নলেজ বা জ্ঞানের জন্য কনসেপ্ট অ্যানালাইসিস করতে হয়, আপনাকে বুঝাই দিতে হয় এটা এটা ওইটা ওইটা। বাট ইনফরমেশন হচ্ছে জাস্ট বলে দিলেই হয়, এটা একটা ইনফরমেশন, পড়বেন। এই যে এই ভদ্রলোক এটাকে এটা বলছে, এই ভদ্রলোক এটাকে এটা দেখছে, এটা একটা ইনফরমেশন, নাথিং মোর দেন দ্যাট। হ্যাঁ, সাজিদ বিন আসাদ, রাইট। আচ্ছা, এখান থেকে সংখ্যাগুলো দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কয়টা? এইটা বেশি ইম্পর্টেন্ট। মানুষের 12 ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, অর্থাৎ 46টি। এর মধ্যে 2টি সেক্স ক্রোমোজোম আর 44টি হচ্ছে অটোজোম। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আপনারা সেই ছোট থেকে জানেন, সেই ছোট থেকেই জানেন, পিচ্ছিকাল থেকেই জানেন। আর বাদবাকিগুলা রিডিং দিবেন, এমসিকিউ আসতে পারে। ফার্নবর্গীয় উদ্ভিদের সর্বোচ্চ সংখ্যক কোনটাতে পাওয়া গেছে? এই যে ওফিওগোসাম রেটিকুলাম 1200। পুষ্পক উদ্ভিদে হ্যাপ্টোলেপাস গ্রাসিলিস সর্বাধিক সংখ্যক হচ্ছে পুয়ালিটারোসা, 506টা থেকে 530টা। প্রাণীতে সর্বনিম্ন 2N, গোলকৃমি সর্বাধিক 2N। আচ্ছা, জাস্ট কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে মানুষেরটা, বাদবাকিগুলো রিডিং দিয়ে রাখবেন, বাদবাকিগুলো হচ্ছে রিডিং দিয়ে রাখবেন, ইম্পর্টেন্ট মানুষেরটা। এই সংখ্যার এই বক্সটা, এই ছকটা, এই ছক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সংখ্যাগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এই ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের সংখ্যা এখান থেকে মুখস্থ করতে হবে। এখান থেকে এমসিকিউ আসবেই, শিওর শর্ট এমসিকিউ মুখস্থ করতে হবে। দেখেন, এটা একটা ইনফরমেশন, এটা একটা কি ইনফরমেশন। ভাই সাল কি মুখস্থ করতে হবে? না ভাই, এত সাল মুখস্থ করে পারা যাবে না, সাল মুখস্থ করার দরকার নাই। শুভ, নতুন বইয়ের মধ্যে যেটা আনসার আছে, মানে যেটা দেওয়া আছে এটা হবে। পুরাতন বই কি দেওয়া আছে না দেওয়া আছে, এটা তো ব্যাপার না। দেখেন, বইয়ের মধ্যে যা দেওয়া আছে ওইটা রাইট। আমার কথাও রাইট না, আপনার কথাও রাইট না, বইয়ের কথাই রাইট। MS এ শুভ, আমি বলে দিছি আপনার নাম সহ, সব বৈজ্ঞানিক নাম পড়তে হবে না বাবা। দেখেন, ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা সেটিভা। ধানের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 24টা। কয়টা? 24টা। মনে রাখার কিছু টেকনিক আমি শেয়ার করতেছি, মনে রাখার কিছু আমি টেকনিক শেয়ার করতেছি। ধানের কয়টা? 24টা। কয়টা? 24টা। ধানের পরে গম, 24টা উল্টায় দেন তো, 4 আগে চলে আসবে, 2 পরে চলে যাবে, 42। গমের বৈজ্ঞানিক নাম জানতে হবে। ট্রিকিটাম অ্যাসিটিভাম। ভুট্টা, ভুট্টার বৈজ্ঞানিক নাম জিয়ামেইস, 20টা থাকে। কয়টা? 20টা। তারপরে হচ্ছে এখান থেকে মানুষের ক্রোমোজোম সংখ্যা জানতে হবে। ইফতেখার কবির সিজন, প্রতিটি কোষে ক্রোমোজোম থাকে?
কি পড়াইলাম এখানে? এদের একটা কোষ, এই কোষের নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস থাকলে অবশ্যই এটার মধ্যে কি আছে? ক্রোমোজোম আছে। সিজন ক্লিয়ার? এখন সিলে জিনিস তো ভুল করা যাবে না বাবা, খুবই সহজ জিনিস, বেসিক ইনফরমেশন। মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা। কয়টা? 46টা। গরুর ক্রোমোজোম সংখ্যা কয়টা? 60টা। ছাগলেরও কয়টা? 60টা। ঠিক আছে, কীভাবে মনে রাখবেন? দাগানোগুলা পড়েন, যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা। এই গরুর কথা বললে সাধারণত কার কথা বলে? গরু মানে কি? ষাঁড়। গরু মানে কি? ষাঁড়। গরু মানে কি? ষাঁড়। 60। বুঝছেন? এভাবে মনে রাখবেন। এখান থেকে শুধু এই কয়েকটা পড়েন, এখান থেকে শুধু এই কয়েকটা পড়েন, এখান থেকে শুধু এই কয়েকটা পড়েন, বাকিগুলাই পড়া লাগবে। এখান থেকে সবগুলাই পড়া লাগবে, এখান থেকে সবগুলাই পড়া লাগবে, সব পড়া লাগবে, সব পড়া লাগবে। বাট যদি কেউ বলেন যে আমি সব পড়তে পারবো না, আমি সব পড়তে পারবো না, আমাকে শর্টকাট করে দেন, তাহলে তাদের জন্য এইটুকু, এই 6টা এখান থেকে পড়বেন, এই 6টা এখান থেকে পড়বেন, সাইন্টিফিক নেম সহ। সবার সাইন্টিফিক নেম লাগবে না, যেমন ছাগলের শর্টকাট না জানলেও চলবে। ঠিক আছে, প্রতি কোষে, মাহমুদুল আলম, প্রতি কোষে কিছুই হয় না, সিএম কিছুই হয় না, এটা যার যার তার তার। তামাক 28টা। পাটেরটা খুবই গুরুত্বপূর্ণ, পাটেরটা খুবই গুরুত্বপূর্ণ, পাটের ক্রোমোজোম সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল 14টা। কয়টা? 14টা। গুলকৃমি, এটাও আসছিল 2টা। ফলের মাছি 8টা। গিনিপিগ 64টা। প্রত্যেক কোষে কি নিউক্লিয়াস আছে কিনা? না, প্রত্যেক কোষে যে নিউক্লিয়াস থাকবে এমন কোনো কথা না। নিউক্লিয়াসবিহীন অনেক কোষ আছে, নিউক্লিয়াসবিহীন অনেক কোষ আছে। যেমন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিউক্লিয়াসবিহীন কোষ কোনগুলা? আগের দিন আমি পড়াইছি, আগের ক্লাস করে নাই। কিউলেক্স মশা একটা মশার প্রজাতির নাম। ঠিক আছে, মানুষের মধ্যে আছে। এশিয়ান মানুষ, ইউরোপিয়ান মানুষ, ঠিক আছে, এটা মশার মধ্যেও আছে। দেখেন, হাইড্রা, রেশম পোকা, ইঁদুর, চীনাবাদাম, জব, এখান থেকে জবের ক্রোমোজোম সংখ্যা পড়বেন জাস্ট। আর দেখেন, রেশম পোকার ক্রোমোজোম সংখ্যা আর আপনার ক্রোমোজোম সংখ্যা সমান সমান। বৈজ্ঞানিক নাম উচ্চারণ করে দিব, রেশম পোকা বম্বিক্স মরি, জব হোর্ডিয়াম বালগারি। ঠিক আছে, আচ্ছা, সহজ, অসুবিধা কিছু নাই। কলার ক্রোমোজোম সংখ্যা জানতে হবে, আপনার অটোজোম সংখ্যা কলার ক্রোমোজোম সংখ্যা সমান। আচ্ছা, নিউক্লিয়াস নাই কোথায়? আগের কোষের মধ্যে পড়াইছি। নিউক্লিয়াস নাই কোথায়? আগের ক্লাসে পড়াইছি। পরিণত লোহিত রক্তকণিকায় নাই। কোথায় নাই? পরিণত লোহিত রক্তকণিকায় নাই। অনুচক্রিকায় নাই। আর কোথায় নাই? শিবনলে নাই। শিবনলে নাই, পড়াইছি না এগুলা? আচ্ছা, দেখেন, ক্রোমোজোমের আকার আকৃতি এগুলো লাগবে না, জাস্ট এটা। ক্রোমোজোমের অবস্থান কোথায়? নিউক্লিয়াসে, অলরেডি পড়াই ফেলছি। ক্রোমোজোমের অবস্থান কোথায়? নিউক্লিয়াস। মুসা প্যারাডিসিসিয়া। ঠিক আছে, আচ্ছা, দেখেন, ক্রোমোজোমের ভৌত গঠন। প্রথমে হচ্ছে ক্রোমাটিন, বইয়ের মধ্যে আঁকায় আনেন, পড়ায় ফেলছি অলরেডি। ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন, ক্রোমোজোমের মূল উপাদান হলো ক্রোমাটিন। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে দেখেন, ক্রোমাটিনকে 2টা ভাগে ভাগ করা যায়। ক্রোমাটিনকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে, ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন। দেখেন, মনে রাখার টেকনিক দিতেছি বেসিক সহ। ইউ মানে কি? গুড। ইউ মানে কি? গুড। মনে করে দেখেন, পড়াইছি, ইউক্যারিওটিক সেল। তাহলে ইউক্রোমাটিন মানে কি? গুড ক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে কি? গুড ক্রোমাটিন, ভালো ক্রোমাটিন, ভালো ক্রোমাটিন। তাহলে ভালো জিনিস, ভালো মানুষের মধ্যে প্যাচ কি থাকে? কম থাকে। ভালো মানুষের মধ্যে প্যাচ কি থাকে? কম থাকে। আর যারা আপনাদের মতো, তাদের মধ্যে প্যাচ বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কম কুণ্ডলিত। ইফতেকার মাসুম জিজ্ঞেস করতেছি, ইউ মানে আদি না, আমি ভুল পড়াইতেছি আসলে। ইউ মানে হচ্ছে গুড, প্রকৃত।
আর প্রো মানে হচ্ছে আদি, ঠিক আছে। আচ্ছা, ইউ ইউ মানে হচ্ছে গুড, ঠিক আছে। গুড ক্রোমাটিন, ভালো ক্রোমাটিন। ভালো মানুষের মধ্যে যেমন প্যাচ কম থাকে, তাহলে ইউ ক্রোমাটিনে প্যাচ কম থাকবে, কম কুণ্ডলিত। তো ভালো মানুষ তো ভালো বৈশিষ্ট্য মানে ধারণ করবে, তার মানে ইউ ক্রোমাটিনও এরকম সক্রিয় ডিএনএ ধারণ করবে। যেহেতু এটা সক্রিয় ডিএনএ ধারণ করতেছে, এই ডিএনএ থেকে কি হবে? এই ডিএনএ থেকে এমআরএনএ সংশ্লেষণ হবে। এই ডিএনএ থেকে কি হবে? এমআরএনএ সংশ্লেষণ হবে। এই যে আমি এখানে আপনাদেরকে পড়াইছিলাম, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, অ্যাকচুয়ালি এমআরএনএ তৈরি হওয়া। কি তৈরি হওয়া? এমআরএনএ তৈরি হওয়া, তার মানে ট্রান্সক্রিপশন হবে, ঠিক আছে। বুঝছেন? দেখেন এইদিকে দেখেন, আমার কথাই কিছু বুঝতে পারতেছেন? আমার গলা জ্বলতেছে কথা বলতে গিয়ে। দেখেন হেটারোক্রোমাটিন, তাহলে হেটারোক্রোমাটিন কি ইউক্রোমাটিনের পুরো উল্টা। হেটারোক্রোমাটিন কি অধিক কুণ্ডলিত আর নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, ঠিক আছে। আর এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করে না। মনে থাকবে? মনে থাকবে? দেখেন আমি আবারও পড়াই দিতেছি। ইউক্রোমাটিন, ইউ মানে কি? ইউ মানে গুড, ভালো ক্রোমাটিন। ভালো মানুষের মধ্যে প্যাচ কি কম, ভালো মানুষে কি প্যাচ কম, ভালো মানুষ প্যাচ কম, তার মানে ইউক্রোমাটিন কি কম কুণ্ডলিত, কম কুণ্ডলিত। ভালো মানুষ ভালো বৈশিষ্ট্য বহন করে, তার মানে ভালো গুণ ধারণ করে, তার মানে ইউক্রোমাটিন এরকম ভালো ডিএনএ ধারণ করে, সক্রিয় ডিএনএ ধারণ করে। যেহেতু এটা সক্রিয় ডিএনএ ধারণ করে, এই ডিএনএ থেকে কি হইতে পারে? এই ডিএনএ থেকে কি হইতে পারে? এমআরএনএ তৈরি হইতে পারে। কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়। বুঝছেন? বুঝছেন সবাই? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্রোমাটিড, ক্রোমাটিড, ক্রোমাটিড আমরা পড়ে ফেলছি। বইয়ের মধ্যে আঁকায় নেন, বইয়ের মধ্যে আঁকায় নেন। প্রতিটি ক্রোমোজোমে এক জোড়া ক্রোমাটিড থাকে। এরা সাধারণত সিস্টার ক্রোমাটিড নামে পরিচিত, ঠিক আছে। অ্যানাফেজ পর্যায়ে দুটি ক্রোমোজোমে হয়, ঠিক আছে। এটুকু আঁকায় নেন। দেখেন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড বোঝার চেষ্টা করেন। ধরেন এই যে সেন্ট্রোমিয়ার, এই যে এগুলো হচ্ছে এই ক্রোমোজোম এ, ক্রোমোজোমের ক্রোমাটিড, ক্রোমোজোমের ক্রোমাটিড, ঠিক আছে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে বি, বি ক্রোমোজোম, বি ক্রোমোজোম। এখন আমি যদি বলি এই যে এইটা এটা 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 এরা এক অপরের কি ক্রোমাটিড, ঠিক আছে। এরা এক অপরের কি ক্রোমাটিড? এক্ষেত্রে আনসার হবে সিস্টার ক্রোমাটিড। কি হবে? সিস্টার মানে বোন, সিস্টার ক্রোমাটিড। কিন্তু আমি যদি বলি এই যে এরার কি, এই যে এইটা এটার কি ক্রোমাটিড, এটা এটার ক্রোমাটিড, তাহলে আনসার কি হবে? নন সিস্টার ক্রোমাটিড। কি হবে? নন সিস্টার ক্রোমাটিড। বুঝছেন? নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। আসলে সুস্থতা আল্লাহর কত নিয়ামত, এটা অসুস্থ হইলেই বোঝা যায়। ক্লিয়ার? সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড ক্লিয়ার আপনারা? সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড ক্লিয়ার? ওকে, গুড। দেখেন সেন্ট্রোমিয়ার, জাস্ট একটা জিনিস আঁকাবেন এখান থেকে। অরঞ্জিত অঞ্চল, কি অঞ্চল? অরঞ্জিত অঞ্চল। আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে। অস্বাভাবিক অবস্থায় একের অধিক থাকতে পারে, ঠিক আছে। ভাই ব্রাদার ক্রোমাটিড না কেন? ব্রাদার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড কেন হইলো, ব্রাদার ক্রোমাটিড কেন হয় নাই? না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাকচুয়ালি ইটস হার চয়েস, ঠিক আছে। সিস্টার ক্রোমাটিড মানে ব্রাদার ক্রোমাটিড না হয়ে কেন সিস্টার ক্রোমাটিড হইলো, ইটস হার চয়েস। এ ব্যাপারে আমার কোনো সে নাই। দেখেন সেন্ট্রোমিয়ার, পড়াশোনায় ফেরত আসি আমরা।
খুবই সুন্দর প্রশ্ন করছে আদিব হাসান সিয়াম, অতি উচ্চ শিক্ষিত। প্রশ্ন দেখেই বোঝা যায়। দেখেন এই মুখ্য কুঞ্চন কি, মুখ্য কুঞ্চন কি এটা পড়বেন এখান থেকে, এটা জানতে হবে। মুখ্য দুইটা কুঞ্চন আছে, একটা মুখ্য কুঞ্চন একটা গৌণ কুঞ্চন, ঠিক আছে? একটা মুখ্য কুঞ্চন একটা গৌণ কুঞ্চন। 9:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, 9:30টার মধ্যে ছুটি হয়ে যাবে, 9:35-এ ছুটি হয়ে যাবে, অসুবিধা নেই। বাহু, আচ্ছা বাহুটা রিডিং দিবেন। আর মানে রিডিং, আর মানে রিডিং, ঠিক আছে? আর মানে রিডিং। কাইনোটোকর, দেখেন আমরা যখন মাইক্রোটিউবিউল পড়ছিলাম, মনে করে দেখেন, মাইক্রোটিউবিউল যখন পড়ছিলাম আগের ক্লাসে, এই মাইক্রোটিউবিউলগুলা মানে সেন্ট্রোমিয়ারের একটা জায়গার মধ্যে এসে যুক্ত হয়। সেই জায়গাটাকে আমরা কি বলি? কাইনোটোকর বলি। কি বলি? কাইনোটোকর বলি। এইটা ক নাম্বারে আসবে? ক নাম্বারে আসবে, ঠিক আছে? ক নাম্বারে আসবে। ক্রোমোমিয়ার। সালমা, আপনার এই প্রশ্নের আনসার আমি নেক্সট ক্লাসে দিব। আজকে অসুস্থ তো, গলা দিয়ে কথা বেরোইতেছে না, গলা জ্বলতেছে কথা বলতে বলতে, তো আমি নেক্সট ক্লাসে এটার আনসার দিয়ে দিব। বাবা, আপনি এই প্রশ্নটা ক্লাসে শুরুতে করছিলেন, আমি দেখছি, আমি নেক্সট ক্লাসে এটার আনসার দিয়ে দিব, ডোন্ট ওরি। আচ্ছা, ক্রোমোমিয়ারের সংজ্ঞাটা দেখবেন এখান থেকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি হয় কি, আমরা জানি ফেজ মানে দশা, ফেজ মানে দশা, ফেজ মানে দশা। বইয়ের মধ্যে কি মান বেটা একটা দেওয়া আছে? নুসরাত জাহান, অনেকগুলো মান দেওয়া আছে, সব মান পড়া যাবে? সব মান তো পড়া যাবে না, যেটুকু লাগবে এটুকু পড়েন। ফেজ মানে হচ্ছে দশা। মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্য। মেটা মানে কি? মধ্য। তাহলে মেটাফেজ মানে কি? কোষ বিভাজনের মধ্য দশা, কোষ বিভাজনের মধ্য দশা। প্রো মানে কি? আগে। প্রো মানে কি? হ্যাঁ, সেইগুলাই পড়লেই হবে, অর্ঘ বিশ্বাস, সেইগুলো পড়লেই হবে। প্রো মানে আগে, তাহলে মেটাফেজের আগের দশার নাম কি হবে? প্রোমেটাফেজ। কি হবে? প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। তাহলে একদম আগের দশার নাম কি হবে? প্রোফেজ। কি হবে? প্রোফেজ। ফেজ মানে দশা, প্রো মানে আদি, তাহলে একদম আগের দশা, আদি দশা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা দেখেন, এরপর দশার নাম হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে সব কিছু আলটিমেটলি ওই যে যার যার তার তার হয়ে যাবে আর কি। টেল মানে কি? এক কাপ কফি খাও তুই। টেল মানে লেজ। টেল মানে কি? লেজ। টেল মানে কি তুহিন? টেল মানে কি? লেজ। লেজ শেষের দিকে, লেজ শেষের দিকে থাকে না? তাহলে একদম শেষের যে দশা, সেই দশাকে আমরা কি বলবো? টেলোফেজ। কি বলবো? টেলোফেজ। এখন দেখেন, মাইটোসিস, মিওসিস, আপনারা এগুলো 9-10-এ পড়ছেন। যখন মায়োসিসের প্রোফেজ হয়, ঠিক আছে? আচ্ছা, তো মায়োসিসের প্রোফেজ কিন্তু অ্যাকচুয়ালি মায়োসিস কিন্তু দুইটা, একটা হচ্ছে মায়োসিস 1 আর একটা হচ্ছে মায়োসিস 2। 9-10-এ আপনারা পড়ছেন। শর্ট সিলেবাসে কি কোষ বিভাজন ছিল না? আচ্ছা দেখেন আমরা যে জায়গায় ছিলাম, অ্যানাফেজ হচ্ছে গতীয় পর্যায়ে। অ্যানা মানে গতি, শেষ দিকের আগে একটা গতি শেষ হয়ে যায় না? এখানে অ্যানা মানে গতি বোঝাইছে। দেখেন আমি যা বলতেছিলাম সেটা হচ্ছে এটা, এই মায়োসিসের মায়োসিস 1 হয়, মায়োসিস 2 হয়, ঠিক আছে? এই মায়োসিসের প্রথম প্রোফেজের যে প্যাকাইটিন, এই প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ার দেখা যায়, স্পষ্ট দেখা যায়, ঠিক আছে? অন্য নাম ইডিওমিয়ার। এবং এই যে মায়োটিক প্রোফেজটা হয়, তখন এই ক্রোমোজোমের গায়ে, ধরেন এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের গায়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গুটি দেখা যায়, ক্ষুদ্র ক্ষুদ্র গুটির মতো অংশ দেখা যায়। এই গুটির মতো অংশকে কি বলা হয়? ক্রোমোমিয়ার। কি বলা হয়? ক্রোমোমিয়ার, ঠিক আছে? আচ্ছা, গৌণ কুঞ্চন আমরা অলরেডি মুখ্য কুঞ্চন পড়ছি। অসুস্থ, এসি এসি কম। গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন, গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। থ্যাংক ইউ সোহেল। আচ্ছা, এই গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি, দেখেন মুখ্য কুঞ্চন ছাড়া অনেক সময় ক্রোমোজোমে বিভিন্ন জায়গায় ভাঁজ হইতে পারে। কি হইতে পারে? ভাঁজ হইতে পারে। এই ভাঁজটাকে আমরা কি বলি? কুঞ্চন। কি বলি? কুঞ্চন। কুঞ্চন বা কনস্ট্রিকশন, ঠিক আছে? তাহলে যদি মুখ্য কুঞ্চন ছাড়া, অর্থাৎ প্রথম ভাঁজ ছাড়া আরও অনুপূর্ণ ভাঁজ হয়, তখন সেটাকে বলি আমরা গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কুঞ্চন। সেই সেকেন্ডারি কুঞ্চন থেকে বা এই ভাঁজ থেকে মেইনলি
নিউক্লিওলাসটা আবার তৈরি হয়, এই কারণে এটাকে বলি আমরা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল কোনটা? গৌণ কুঞ্চন। এমসিকিউ আসবে, ঠিক আছে? এই লাইনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আঁকানো শেষ হলে কমেন্টটা ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। স্যাটেলাইট, এই এমসিকিউ টাকায় রাখেন। ছোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। সেটের পূর্ণরূপ টাকায় রাখেন, এমসিকিউতে আসবে। টেলোমিয়ার, টেলোমিয়ারের সংজ্ঞাটা এখান থেকে আঁকায় রাখেন, ক নম্বরে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এনজাইম। টেলোমিয়ার একটা এনজাইম থাকে, সেই এনজাইমের নাম হচ্ছে টেলোমারেজ। এই টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। আচ্ছা, ক্রোমোজোমের মাথায় ডিএনএর রিপিটেড সিকোয়েন্সই হইল টেলোমিয়ার। আচ্ছা দেখেন, এই ব্যাপারটা আমি একটু বুঝাই বলি। জরা মানে কি? আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেছে হয়তো অনেকের মনে, যে হোয়াট ইজ জরা? জরা মানে কি? এজিং বুঝেন? এজিং মানে বয়স হয়ে যাইতেছে অনেকের। তো এই যে বয়স হয়ে যাওয়া, এইজিং, এটাকে বলে যে হচ্ছে আস্তে আস্তে তো বৃদ্ধ হয়ে যেতেছে, মানে জরার মধ্যে পড়ে যেতেছে বিভিন্ন। তো এই এইজিংটাকে কে রোধ করে? এই টেলোমারেজ এনজাইম রোধ করে। বুঝছেন কি বলছি? তো ক্রোমোজোমের, ধরেন একটা ক্রোমোজোমের মাথায় রিপিটেডলি ডিএনএর পরে ডিএনএ, এই যে সিকোয়েন্সটা, এইটাকে বলা হয় টেলোমিয়ার। ওইখানে টেলোমারেজ এনজাইম থাকে, ওটা মানুষের জরা রোধ করে। কুঞ্চন মানে হচ্ছে ভাঁজ, ঠিক আছে? কুঞ্চন মানে হচ্ছে ভাঁজ। যখন একটা কোষ যখন বিভক্ত, মানে একটা কোষ যখন টেলোমিয়ারের একটা চমৎকার ব্যাপার আছে। টেলোমিয়ারের একটা মানে হচ্ছে জরা রোধ কি, তা সালমা হাওলাদার বলে ফেলছি। জরা রোধ কি? জরা রোধ মানে হচ্ছে ওই যে বয়স হয়ে যেতেছে না, যেহেতু বৃদ্ধ হয়ে যেতেছে, দিন দিন বুড়া হয়ে যেতেছে, বুড়িয়ে যাচ্ছে বা বুড়ো হয়ে যাচ্ছে, এটাকেই বলতেছে জরা, ঠিক আছে? আচ্ছা ওকে ফাইন, বুঝছে। দেখেন, একটা কোষ কতবার বিভাজন হবে তা কে নির্ধারণ করে? টেলোমিয়ার নির্ধারণ করে। একটা কোষ কতবার বিভাজন হবে তা কে নির্ধারণ করে? টেলোমিয়ার নির্ধারণ করে, ঠিক আছে? এবং প্রতিটা বিভাজনে এই টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, এবং এই দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় যে মানুষটা, এই কোষটার কতবার বিভক্ত হবে, মানে এই কোষটার কতবার বাঁচবে, এই মানুষটার কতদিন বাঁচবে। ব্যাপারটা বুঝছেন? টেলোমারেজ এনজাইম বেশি বেশি করে খাবো, হায় বাট এমন না তো ভাই, টেলোমারেজ এনজাইম কমবেই। কারণ যতবার কোষ বিভাজন হবে ততবার টেলোমিয়ারের দৈর্ঘ্য কমবে, যতবার কোষ বিভাজন হবে ততবার টেলোমিয়ারের দৈর্ঘ্য কমবে। ব্যাপারটা হচ্ছে এটা। বুড়ি হয়ে যাচ্ছে, ফারহান বুড়ি হয়ে যাচ্ছে। একটা গান আছে, বুঝছেন? কাঙ্গালিনী সুফিয়ার একটা গান আছে। পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এই যে ফারহানের বুড়ি হয়ে যাওয়া দেখে আমার মনে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা দেখেন তো, এইদিকে দেখেন তো, ভদ্রলোক হচ্ছে দেখেন, এই কাঙ্গালিনী সুফিয়া হয়তো টেলোমারেজ এনজাইমের ব্যাপারে জানতো কি জানতো না আমরা জানি না, কিন্তু এটা না জেনেও কিন্তু উনি খুব চমৎকার একটা গান বা গায়ে ফেলছে, ঠিক আছে? খুবই বিখ্যাত একটা গান। দেখেন, আমরা পড়াশোনায় ফেরত আসি। ম্যাট্রিক্স, হোয়াট ইজ ম্যাট্রিক্স? দেখেন এখানে বলছে আধুনিক গবেষণায় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে ম্যাট্রিক্সের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই।
যেহেতু ম্যাট্রিক্সের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই, সেহেতু কষ্ট করে আমরা এটা পড়তে চাই না। ঠিক আছে? আচ্ছা, পেলিকল। এই পেলিকলটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, ডিইউতে আসছিল অনেক আগে, ডিইউতে আসছিল অনেক আগে। ক্রোমোজোমের ঠিক আছে, ঠিক আছে, ক্রোমোজোমের অনেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ক্রোমোজোমের একটা আবরণ বিজ্ঞানীরা কল্পনা করে। ঠিক আছে, ক্রোমোজোমের বাইরে একটা পাতলা আবরণ কল্পনা করে, এটাকে কি বলে? পেলিকল বলে। কি বলে? পেলিকল বলে। আমি এখানে কয়েকটা আবরণ লিখে দিতেছি, লেখা নেন। শিউর শর্ট ডিইউ, শিউর শর্ট ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে আসবেই, ঢাকা ইউনিভার্সিটিতে আসবেই। এই আবরণগুলো আমি লিখে দিতেছি এখানে। অস্থি, অস্থির আবরণের নাম হচ্ছে পেরিওস্টিয়াম, পেরিওস্টিয়াম। তরুণাস্থি, তরুণাস্থির আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে? আচ্ছা, যকৃৎ, তার আগে হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। শিউর শর্ট ডিইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেই, এখান থেকে প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন ফুসফুস, ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। তারপর হচ্ছে মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড। মেনিনজেস, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, মেনিনজেস। ঠিক আছে? আচ্ছা, তারপর যকৃৎ, যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল, গ্লিসন্স ক্যাপসুল। তারপর হচ্ছে বৃক্ক বা কিডনি, রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল। ঠিক আছে? ক্রোমোজোম, ক্রোমোজোমের আবরণের নাম হচ্ছে পেলিকল, পেলিকল। এটা কল্পিত আবরণ। কি আবরণ? কল্পিত আবরণ। এই কয়েকটা আবরণ শিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর কমন পাবেন। ঠিক আছে? মঞ্জুনাথ, এক্স্যাক্টলি আমি যেভাবে পড়াইতেছি আপনি এই চ্যাপ্টারটা পড়েন, প্রশ্ন মিস হবে না। এই যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঢাকা ভার্সিটিতে একটা আবরণ শিখলে প্রশ্ন আসবেই, শিওরলি আসবে। আকানো লেখা শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, লেখা শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন, লেখা শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। ফেরদৌস জিদান বলতেছে দেখা যায় না। কেন দেখা যাবে না? কেন? আদিবা শারিন ডান, ফারহান বাম। আচ্ছা, ডান। পরাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে। ঠিক আছে? খুবই চমৎকার একটা গান, খুবই চমৎকার একটা গান। ঠিক আছে? ইউটিউবে সার্চ দিয়ে শুনেন। দেখেন, আমরা পড়াশোনায় ফেরত আসি, যেহেতু আপনারা লিখে ফেলছেন। আচ্ছা, পরীক্ষায় আসে এই কারণে পড়বো। সালমা হাওলাদার, পরীক্ষায় আসে এই কারণে পড়বো। ঠিক আছে? আমরা জানি অস্তিত্ব নাই, কিন্তু পরীক্ষায় আসে এই কারণে আমরা পড়বো। ডান। এখন এইটাও শিউর শট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এন্ড ডিইউ, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ জিনিসটা কি? মনোসাইট নামক শ্বেত রক্তকণিকা পরিণত হয়ে কি হয়? ম্যাক্রোফেজে রূপান্তরিত হয়। আর এই ম্যাক্রোফেজ কি করে? জীবাণু ধ্বংস করে। কি করে? জীবাণু ধ্বংস করে। কি প্রক্রিয়ায়? কি প্রক্রিয়ায়? ফেগোসাইটোসিস প্রক্রিয়ায়। কি প্রক্রিয়ায়? ফেগোসাইটোসিস প্রক্রিয়ায়।
ফেগোসাইটোসিস প্রক্রিয়া, ঠিক আছে। যখন রক্তনালীর মধ্যে থাকে তখন তার নাম মনোসাইট, কিন্তু যখন পরিণত হয়ে টিস্যু বা অর্গানে চলে যায় তখন তার নাম হয়ে যায় ম্যাক্রোফেজ। দেখেন কার এক একটা ম্যাক্রোফেজের নাম, ঠিক আছে। দেখেন এক একটা ম্যাক্রোফেজের, মাইক্রো না বাবা। আচ্ছা, ইফতেসাম কোভিড সিজন, আপনি এত কনফিউশন ক্রিয়েট করেন কেন বলেন তো? এটা কি ইচ্ছা করেই করেন নাকি বুঝেন না? না বুঝলে বলেন, বুঝাই দিতে আমার কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ আগে বলতেছেন ইউ মানে আদি, ইউ মানে তো আমি পড়াইছি প্রকৃত কোষ আগেও, এখন বলতেছেন ম্যাক্রো নাকি মাইক্রো। দেখেন আমি তো স্পষ্ট এখানে লিখছি ম্যাক্রো, স্পষ্ট দেখা যাচ্ছে। দেখেন স্কিন বা ত্বক, ম্যাক্রোফেজের নামগুলো পড়তে হবে। স্কিন বা ত্বকের ম্যাক্রোফেজের নাম হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। আজকে যে পড়া হয়ে গেছে এই পড়া থেকে মেডিকেল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর শিওরলি কমন পাবেন, ল্যাঙ্গারহ্যান্স কোষ। যকৃৎ বা লিভারের ম্যাক্রোফেজের নাম হচ্ছে কাফফার কোষ, অনেকে এটাকে কুফফার কোষ বলে, একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। হ্যাঁ আবু সাইদ, ঠিক আছে স্যার। ম্যাক্রো কি মাইক্রো থেকে বড়? হ্যাঁ স্যার। আরেকবার কি বলবো জিদান? অ্যালভিওলাস ফুসফুসে থাকে, তাই না? অ্যালভিওলাসের ম্যাক্রোফেজের নাম হচ্ছে ফেগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তারপর আছে হচ্ছে ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। মাইক্রোগ্লিয়া, এই 4টাই পড়েন, অনেকগুলো আছে, এই 4টাই পড়েন। লেখা শেষ হয়ে গেলে মনোসাইট, রক্তের নালীতে যখন থাকবে তখন তার নাম থাকবে মনোসাইট, এটা পরিণত হয়ে যখন টিস্যুতে চলে যাবে, জ্বর সর্দি কাশি, ঠিক আছে, তখন হয়ে যাবে ম্যাক্রোফেজ। কি হয়ে যাবে? ম্যাক্রোফেজ। টিস্যুতে বা অর্গানে চলে গেলে। সবাই ক্লিয়ার এইটুকু কিনা? আমাকে কমেন্টে ফিডব্যাক দিয়ে আপনারা ক্লিয়ার কিনা কমেন্টে ফিডব্যাক দিন। আর লেখা শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন, লেখা শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। ওকে ডান, ক্লিয়ার এন্ড লেখা ডান। আচ্ছা ওকে ফাইন। মেডিকেল এবং ঢাকা ভার্সিটির 1 নম্বর দিয়ে দিলাম আপনাদের হাতে। এই যে এইখানে আর এই যে এখানে আপনাদের মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর দিয়ে দিছি আপনাদের হাতে, মানে আপনাদের হাতে দিয়ে দিছি। এখন এইটা পড়া কার কাজ? এগুলো হচ্ছে আবরণ, আর এগুলো হচ্ছে ম্যাক্রোফেজ, ঠিক আছে। আফতাহিনুফলাদ। আচ্ছা, অ্যালভিওলাসেরটার নাম হচ্ছে ফেগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট? আচ্ছা, মাইক্রোগ্লিয়া নাকি শেষটা? হ্যাঁ, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডেরটা হচ্ছে মাইক্রোগ্লিয়া, ঠিক আছে। আচ্ছা, এই 4টা ম্যাক্রোফেজ ভাই, এই 4টা ম্যাক্রোফেজ কি? ধরেন এটা একটা রক্তের নালী, ঠিক আছে, রক্তের নালী। এই রক্তের নালীর মধ্যে কি আছে? রক্ত আছে। কি কি রক্ত আছে? লোহিত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকা আছে, আর কি আছে? অনুচক্রিকা আছে। এই যে এক ধরনের শ্বেত রক্তকণিকার নাম কি? মনোসাইট। 19-এ পড়েন নাই? মনোসাইট। এই মনোসাইটটা রক্তের নালীর মধ্যে যখন আছে তখন তার নাম মনোসাইট। এটা যখন পরিণত হয়ে একটু বড় হবে এবং বিভিন্ন টিস্যু অঙ্গের মধ্যে যাবে, তখন তার নাম কি হয়ে যাবে? তখন তার নাম হয়ে যাবে ম্যাক্রোফেজ, ঠিক আছে। ফাজ মানে হচ্ছে টু ইট, খাওয়া বা ভক্ষণ করা। ম্যাক্রো মানে কি? বড়, মানে বড় বড় জিনিস জীবাণু খাবে, বুঝছেন? আমরা পড়াশোনায় ফেরত আসি।
পেলিকল গেল। সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোমিয়ারের পার্থক্য রিডিং দিবেন। আপনার এতটা ভয় না। আচ্ছা, পাগল কিন্তু সবসময় বলে আমি পাগল না, ঠিক আছে? অ্যান্ডিউলাস মানে কি? চাঁদের তারা। অ্যান্ডিউলাস পাইলেন কই? অ্যালভিউলাস ফুসফুসের মধ্যে বাতাসের ছোট ছোট থলি থাকে। আমাদের লাংস বা ফুসফুসের মধ্যে ছোট ছোট বায়ুর থলি থাকে, সেই বায়ুর থলিকে বলা হয় অ্যালভিউলাস। এটা রিডিং দিবেন, ঠিক আছে? রিডিং দিবেন। সেন্ট্রোসোম এবং সেন্ট্রোমিয়ারের পার্থক্য পড়ায় দিছি, ঠিক আছে? পড়ায় দিছি, এইটাও রিডিং দিবেন। সালমা হাওলাদার অ্যান্ডিউলাস যকৃতের অংশ না বাবা, ভুল আনসার দেওয়া যাবে না। এটাও রিডিং দিবেন, পড়ায় দিছি অলরেডি। সেন্ট্রোসোম আপনাকে পড়াইছি, সেন্ট্রোমিয়ারও পড়াইছি, ঠিক আছে? মুখ্য কাজ, আচ্ছা গৌণ কাজ, এটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, এইটা বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, কিন্তু এটা লেস ইম্পর্টেন্ট। জাস্ট রিডিং দিবেন। ক্রোমাটিড এবং ক্রোমাটিন, ক্রোমাটিড এবং ক্রোমাটিন এটা একেবারে বেসিক জিনিস, এটা একেবারে বেসিক জিনিস, বেসিক জিনিস পড়াইয়া দিছি ক্লাসের শুরুতে। ক্লাসের শুরুতে কিন্তু পড়াইয়া দিছি এটা, ঠিক আছে? আচ্ছা বা যেগুলো রিডিং সেগুলো কি এক্সামে আসবে না? মঞ্জুনাথ দেখেন, এক্সামের প্রশ্ন তো সব কলেজে আমি করব না, তাই না? আমি কি সব কলেজের প্রশ্ন করব না। আপনার কলেজের স্যার আপনার কলেজের প্রশ্ন করবে, এক এক বোর্ডের। আমি তো সব বোর্ডের প্রশ্ন আমি করব না, সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকে আমি করব না, কিন্তু কোনগুলা ইম্পর্টেন্ট এটা ধরাই দিতে পারবো। যেমন এইটা বেসিক, এটা পরীক্ষায় আসুক বা না আসুক। ধরেন ক্রোমাটিড এবং ক্রোমাটিডের পার্থক্য জীবনে পরীক্ষায় আসবে না, কিন্তু তারপর আপনার পড়তে হবে, কারণ এটা বেসিক। আমি পড়াই দিছি আপনারে। ক্রোমাটিন দিয়ে ক্রোমোজোম হবে, তারপর ক্রোমোজোম বাঘ হয়ে কি হবে? ক্রোমাটিড হবে। এটা বেসিক, আসুক বা না আসুক আপনারা পড়তেই হবে। মুখ্য কাজ এবং গৌণ কাজ রিডিং দিবেন, আসলে আসলো, না আসলে নাই। সেন্ট্রোসোম সেন্ট্রোমিয়ার এটাও রিডিং দিবেন, কিন্তু এটা ইম্পর্টেন্ট। সেন্ট্রোমিয়ার ক্রোমোমিয়ার রিডিং দিবেন, আসলে আসলো, না আসলে নাই, ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? এখন ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদ সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোম কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। দেখেন, মনোসেন্ট্রিক, মনো মানে কি? মনো মানে হচ্ছে এক, মনো মানে কি? এক। তাহলে যদি এক সেন্ট্রোমিয়ার থাকে, এক সেন্ট্রোমিয়ার থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? মনোসেন্ট্রিক। স্বাভাবিক যে কোনো ক্রোমোজোমে, স্বাভাবিক যে কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কয়টা থাকে? একটা থাকে। কয়টা থাকে? একটা থাকে। ডাই, ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2। ডাই মানে কি? 2। তাহলে সেন্ট্রোমিয়ার যদি 2টা থাকে, খাঁজ কি? উম্মে সালমা ভাবা, খাঁজ মানে হচ্ছে ভাঁজ। এই যে দেখেন, এটা একটা পাহাড়, এইটা আরেকটা পাহাড়, এই দুটা পাহাড়ের মধ্যে যে সমতল অংশ আছে সেটাই হচ্ছে খাঁজ, ঠিক আছে? পাহাড়ের। দেখেন, ডাইসেন্ট্রিক, ডাই মানে কি? ডাই মানে হচ্ছে 2। ডাই মানে হচ্ছে 2, ঠিক আছে? ডাই মানে কি? 2। তাহলে 2টা সেন্ট্রোমিয়ার যদি থাকে, এটাকে আমরা কি বলবো? ডাইসেন্ট্রিক। গমে দেখা যায়। পলি, পলি শব্দের মানে কি? পলি শব্দের মানে হচ্ছে বহু, ঠিক আছে? যদি 2-এর অধিক সেন্ট্রোমিয়ার থাকে, যদি 2-এর অধিক সেন্ট্রোমিয়ার থাকে, তাহলে এটাকে আমরা কি বলবো? পলিসেন্ট্রিক। কলাতে দেখা যায়, কলা গাছে দেখা যায়, মুসায়াসপিতে দেখা যায়, ঠিক আছে? মুসায়াসপিতে দেখা যায়। বুঝতেছেন পড়া? অ্যাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক, এ মানে হচ্ছে না, এ মানে হচ্ছে না। তাহলে অ্যাসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার নাই, কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, সেন্ট্রোমিয়ার থাকে না, ঠিক আছে? ডিফিউজড, সেন্ট্রোমিয়ার ডিফিউজড হয়ে গেছে, ব্যাপন হয়ে গেছে। আসলে আমরা বুঝতে পারতেছি না সেন্ট্রোমিয়ার আছে নাকি নাই, ব্যাপারটা এমন। সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। ব্যাপারটা বুঝছেন? এখান থেকে শুধু এইটুকু বললেই হবে, এর বেশি পড়া দরকার নাই, এর বেশি পড়া দরকার নাই। বুঝছেন? আমাকে কমেন্টে ফিডব্যাক দেন, বুঝছেন কিনা? আমাকে কমেন্টে ফিডব্যাক দেন, বুঝছেন কিনা? বুঝছেন কিনা বলেন? মনোসেন্ট্রিক, মনো মানে হচ্ছে এক, সেন্ট্রোমিয়ার যদি একটা থাকে। ডাইসেন্ট্রিক, ডাই মানে হচ্ছে 2, সেন্ট্রোমিয়ার যদি 2টা থাকে।
পলি, পলি মানে হচ্ছে বহু, যদি দুয়ের অধিক থাকে, ঠিক আছে। ডিফিউজ, ডিফিউশন হয়ে গেছে, ব্যাপন হয়ে গেছে, বোঝা যাইতেছে না সেন্ট্রোমিয়ার আছে নাকি নাই। এ মানে হচ্ছে না, সেন্ট্রোমিয়ার নাই, এসেন্ট্রিক। আচ্ছা দেখেন, এই পার্টটা জাস্ট পড়বেন, দেখবেন, এই পার্টটা জাস্ট দেখবেন, পড়বেন, পড়বেন, দেখবেন, থাকলে ভালো, বুঝলে ভালো, না বুঝলে অসুবিধা নাই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই যে এই পার্টটা লাগবেই, খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এইটা শিওর শর্ট এমসিকিউ, শিওর শর্ট এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসবেই। এইটা মেনলি আমরা অ্যানাফেজ পর্যায়ে দেখতে পাই। কোন পর্যায়ে দেখতে পাই? কোষ বিভাজনের কোন পর্যায়ে দেখতে পাই? অ্যানাফেজ পর্যায়ে। কোন পর্যায়ে? অ্যানাফেজ পর্যায়ে, মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক। আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম মেটা, মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্য, মেটা মানে কি? মধ্য। তাহলে সেন্ট্রোমিয়ার যদি মধ্যে থাকে, ধরলাম এই যে সেন্ট্রোমিয়ার মধ্যে আছে, মধ্যে আছে, তাহলে এই যে আকৃতিটা যদি এরকম হয়, এটা ইংরেজি কোন অক্ষরের মতো লাগতেছে দেখেন তো? বি অক্ষরের মতো লাগতেছে না? কোন অক্ষরের মতো লাগতেছে? বি অক্ষরের মতো লাগতেছে। তাহলে ইংরেজি বি অক্ষরের মতো যদি দেখায়, তখন এটাকে আমরা কি বলবো? মেটাসেন্ট্রিক। কি বলবো? মেটাসেন্ট্রিক। শুধু কোন অক্ষর? ইংরেজি বি অক্ষর, এইটুকু, শুধু ইংরেজি অক্ষরটা আঁকাবেন, আর কিচ্ছু লাগবে না। শুধু ইংরেজি অক্ষরটা আঁকাবেন, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এখান থেকে শুধু এটা জানলেই হবে। মেটাসেন্ট্রিক মানে কি? বি অক্ষরের মতো, সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে, শুধু এইটুকু জানলেই চলবে। সবাই কমেন্টে লিখে ফেলেন তো, মেটাসেন্ট্রিকের কোন অক্ষরের মতো দেখায়? কমেন্টে লিখে ফেলেন, কমেন্টে লিখে ফেলেন। রোমানাথ, সৌরভ, ভেরি গুড। উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক, একটু দূরে। সাবমেটা, মেটা, মেটা মানে কি? মধ্য। ধরেন ইন্সপেক্টর, ইন্সপেক্টরের নিচের পোস্ট কি? সাব ইন্সপেক্টর। তাহলে ইন্সপেক্টরের থেকে একটু দূরে আছে এই পোস্টটা, মেটা, সাবমেটাসেন্ট্রিক। মধ্য থেকে একটু দূরে আছে, মধ্য থেকে একটু দূরে আছে। কিসের মতো দেখায় দেখেন তো? ইংরেজি এল অক্ষরের মতো। ইংরেজি কি অক্ষরের মতো? এল অক্ষরের মতো। ধরেন এই যে এটা তো মধ্যে ছিল, মধ্যে থাকলে এটা কিরকম হইতো? এই যে এরকম বি হইতো। কি হইতো? বি হইতো, একদম বি। কিন্তু যদি মধ্য থেকে একটু দূরে দেখায়, তাহলে কিরকম দেখাবে দেখেন তো? এল অক্ষরের মতো। এই যে মধ্য থেকে একটু যদি দূরে দেখায়, তাহলে এল অক্ষরের মতো। কি মতো দেখায়? এল অক্ষরের মতো দেখায়। তাহলে আমাকে লিখে দেন, কমেন্টে লিখে ফেলেন, সাবমেটাসেন্ট্রিকের আকৃতি কি? সাবমেটাসেন্ট্রিক বা উপমধ্য কেন্দ্রিকের আকৃতি কি? কমেন্টে লেখেন কি আকৃতি। ভেরি গুড। শাওলিন সুলতানা, শাওলিন সুলতানা, শাফি, আচ্ছা, সুমাইয়া তাসনিম, ভেরি গুড, এল অক্ষরের মতো। রুহি রহমান, ভেরি গুড। এই রুহি তো হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কোর্সেও ক্লাস করে। আপনি কি 24 ব্যাচের হয়েও মেডিকেল অ্যাডমিশন কোর্স কিনছেন? ব্যাপারটা এমন। দেখেন, উপমধ্য, উপপ্রান্ত কেন্দ্রিক বা এক্রুসেন্ট্রিক, এটার আকৃতি কিরকম? এটার আকৃতি হচ্ছে ইংরেজি জ্যা অক্ষরের মতো। তাহলে আমাকে কমেন্টে জানাই দেন, ঠিক আছে। এক্রুসেন্ট্রিক দেখতে কার মতো? এক্রুসেন্ট্রিক দেখতে কার মতো? এটা আমাকে জানাই দেন তো। এক্রুসেন্ট্রিক দেখতে কার মতো? এটা আমাকে জানাই দেন একটু। এই আকৃতিগুলো অবশ্যই অবশ্যই আসবে। এই আকৃতিগুলো এখান থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে, ঠিক আছে। এই আকৃতিগুলো পারতে হবে, আকৃতিগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষায় আসবে। প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক যদি ক্রমশ মানে এক পাশে থাকে, যদি এক পাশে থাকে, ইংরেজি আয় অক্ষরের মতো দেখায়, ইংরেজি আয় অক্ষরের মতো দেখায়, ঠিক আছে। উদ্ভিদে সাধারণত প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোম থাকে না, আর মানুষের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নাই। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, ইম্পর্টেন্ট লাইন। তো আপনারা আমাকে কমেন্টে একটা একটা করে লেখেন অ্যাকচুয়ালি কোনটা কার মতো দেখায়। বি এল জে আই। বি কি? বি হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এল কি? সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক। জে কি? জে হচ্ছে, বাংলা সহ পড়বেন, বাংলা সহ পড়বেন, ঠিক আছে। জে কি? জে হচ্ছে এক্রোসেন্ট্রিক, এক্রোসেন্ট্রিক। আই হচ্ছে টেলোসেন্ট্রিক,
আই হচ্ছে টেলোসেন্ট্রিক, ঠিক আছে? আই হচ্ছে টেলোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিক, ঠিক আছে? ভেরি গুড। এই যে সেজান, সাজিদ ইবনে আসাদ, মিনহাজ সিদ্দিকী যেভাবে কমেন্ট করছে, সবাই এভাবে কমেন্ট করে দিন তো কার আকৃতি কীরকম, একবার কমেন্টে লিখে ফেলেন, তাহলে আলটিমেটলি পড়া হয়ে যাবে, ঠিক আছে? এই যে শাওলিন সুলতানা লিখে ফেলছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম মানুষে থাকে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন দেহ গঠন এবং লিঙ্গ নির্ধারণের উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোম কয় ধরনের, এটা কমেন্টে সবাই জটপট কমেন্টে লিখে ফেলেন, 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? খুব ইম্পর্টেন্ট অ্যান্ড বেসিক, এটা হচ্ছে বেসিক পার্ট, এটা হচ্ছে একেবারে বেসিক, সেই পিচ্ছিকাল থেকে পড়তেছেন। কয় ধরনের হয়? 2 ধরনের হয়। কয় ধরনের হয়? 2 ধরনের হয়। অটোসোম, এইগুলো মূলত দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। মানুষের মধ্যে ক্রোমোজোম থাকে কয় জোড়া? 23 জোড়া। কয় জোড়া? 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া, 22 জোড়া কি? 22 জোড়া হচ্ছে অটোজোম। 22 জোড়া মানে কয়টা বলেন তো? 22 জোড়া মানে হচ্ছে 44টা। কয়টা? 44টা। এই 44টা হচ্ছে অটোজোম, 44টা হচ্ছে অটোজোম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন সেক্স ক্রোমোজোম। সেক্স শব্দের মানে হচ্ছে লিঙ্গ, মানে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, সন্তানের লিঙ্গ অ্যাকচুয়ালি কি হবে, ঠিক আছে? তো এটা মেইনলি কি করে? জীবের লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোম কয় প্রকার? 2 প্রকার, এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই। মানুষের মধ্যে কয় জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? 1 জোড়া থাকে, ঠিক আছে? আচ্ছা, দেখেন বুঝার চেষ্টা করেন, পুরুষের মধ্যে কি হয়? পুরুষের মধ্যে হয় এক্স এবং ওয়াই। পুরুষের মধ্যে কি হয়? এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই কি? পুরুষ। আর এক্স এবং এক্স কি? নারী। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে সেম। হোমো মানে হচ্ছে কি? হোমো মানে হচ্ছে সেম। দেখেন নারীর মধ্যে সেম সেম আছে, এই কারণে নারীকে বলি আমরা হোমোগ্যামেটিক। কি বলি? হোমোগ্যামেটিক। আর পুরুষকে কি? হ্যাটারো মানে কি? হ্যাটারো মানে হচ্ছে ভিন্ন, ডিফারেন্ট। তাহলে এই কারণে পুরুষকে বলি আমরা হ্যাটারোগ্যামেটিক। কি বলি? হ্যাটারোগ্যামেটিক। কি বলি? হ্যাটারোগ্যামেটিক। সাজিদ ইবনে আসাদ, আপনার এই প্রশ্নের আনসারটা আমি কোনো একদিন আমার ফ্রি লাইভ ক্লাসে 10 মিনিট স্কুলের পেজ থেকে দেওয়ার চেষ্টা করব। এই আনসারটা অনেক ইন্টারেস্টিং, এগুলো আসলে আমাদের একাডেমিক্স বায়োলজিতে পড়ানো হয় না বা আলোচনা করা হয় না, বাট খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নের আনসার আমি এখন দিতে গেলে বইয়ের পড়া পড়াইতে পারবো না, বাট আপনার প্রশ্নটা আমি মাথায় রাখলাম, আমি কোনো না কোনো একদিন লাইভ ক্লাসে আলোচনা করব, ঠিক আছে সাজিদ? আচ্ছা, দেখেন সেক্স ক্রোমোজোমের কারণে যদি কোনো, দেখেন মানুষের মধ্যে এই ক্রোমোজোম রিলেটেড, দেখেন এই, সরি 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আমি অসুস্থ ছিলাম আসলে অনেক, বাট ভাবলাম ক্লাসটা বন্ধ করে বা হচ্ছে অন্য কাউকে নেওয়ানোর চাইতে আমি নিজেই নেই। দ্য শো মাস্ট গো অন, যেহেতু আপনারা আমার সাথে ইউজ টু হচ্ছেন পড়তে পড়তে, এই কারণে আমি অসুস্থ শরীরে আসছি কষ্ট করে। দেখেন আমরা যে জায়গায়, সরি আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমরা যে জায়গায় ছিলাম, দেখেন মানুষের মধ্যে ক্রোমোজোম গঠিত অনেক ডিসঅর্ডার বা রোগ হয়। মানুষের মধ্যে ক্রোমোজোম গঠিত অনেক কি হয়? ক্রোমোজোম গঠিত অনেক ডিসঅর্ডার বা রোগ হয়। যদি অটোজোমের কারণে কোনো রোগ হয়, তাহলে তাদেরকে বলি আমরা অটোজোমাল ডিসঅর্ডার। কি বলি? অটোজোমাল ডিসঅর্ডার। আর যদি সেক্স ক্রোমোজোমের কারণে কোনো রোগ হয়, তাহলে এটাকে আমরা কি বলি? সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। কি বলি? সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। কি বলি? সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এমন একটা রোগ হচ্ছে বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। বর্ণান্ধতা বা হিমোফিলিয়া। এই বর্ণান্ধতা বা হিমোফিলিয়া যাদের আছে, এরা লাল কালার এবং সবুজ কালারের পার্থক্য বুঝতে পারে না, ঠিক আছে? লাল কালার এবং সবুজ কালারের পার্থক্য এরা বুঝতে পারে না, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা পড়াশোনায় ফেরত আসি। আচ্ছা, এগুলো রিডিং দিবেন এখানে, এগুলো রিডিং দিবেন, রিডিং দিলে আপনারা এখানে বুঝবেন। সামাজিক বিজ্ঞানের মতো ব্যাপার। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান।
ক্রোমোজোমের রাসায়নিক উপাদান দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, নিউক্লিক অ্যাসিড কয় প্রকার, আপনি কি আনসার দিবেন বলেন তো? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। মানে ডিএনএ আর আরএনএ, ডিএনএ আর আরএনএ, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের মধ্যে কি কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে আর প্রোটিন থাকে। নিউক্লিক অ্যাসিড থাকে আর কি থাকে? প্রোটিন থাকে, ঠিক আছে? দেখেন নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দু ধরনের, ডিএনএ আর আরএনএ। খুবই ইম্পর্টেন্ট টপিক এইগুলা। আমরা নেক্সট দিন নিউক্লিক অ্যাসিড পড়ব, নেক্সট দিন আমরা নিউক্লিক অ্যাসিড পড়ব, ঠিক আছে? দেখেন নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, ডিএনএর পুরো নাম পরীক্ষায় আসবে, এটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। পূর্ণরূপ আসবে মেডিকেল ভর্তি পরীক্ষায়, পূর্ণরূপ আসে। কি আসে? পূর্ণরূপ আসে। মেডিকেলের জন্য কি কি পূর্ণরূপ শিখতে হবে, মেডিকেলের জন্য কি কি পূর্ণরূপ শিখতে হবে আমি বলে দিতেছি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কি কি পূর্ণরূপ শিখতে হবে? ডিএনএ এর পূর্ণরূপ, আরএনএ এর পূর্ণরূপ, আইসিবিএন, আইসিজেডএন, ইউপেক, ঠিক আছে, এইডস, এইচআইভি, এমআরআই, লেজার, মেজার, জিপিএ, সিজিপিএ, ঠিক আছে, তারপরে বিজিএফ, আরো বেশ কিছু পূর্ণরূপ আছে, এগুলো শিখতে হবে, ঠিক আছে? আরো বেশ কিছু পূর্ণরূপ আছে, এগুলো শিখতে হবে। ডট 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 ডট, আমি এই কয়েকটা দিলাম আর কি। এই মেডিকেলে পূর্ণরূপ আসে, ঠিক আছে? আচ্ছা, এই পূর্ণরূপগুলো জানতে হবে আমাদের। দেখেন তো ডিএনএ এর মধ্যে কি কি থাকে কি কি থাকে না, আমি জাস্ট আঁকাই দিতেছি, নেক্সট দিন আমি বিস্তারিত পড়াবো, ঠিক আছে? আজকে জাস্ট আমি আঁকাই দিতেছি, নেক্সট দিন আমরা বিস্তারিত পড়বো এগুলা। ডিএনএ এর মধ্যে একটা পেন্টোজ শর্করা থাকে, অজৈব ফসফেট থাকে, নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকে। ক্রোমোজোমে ডিএনএ এর পরিমাণ হচ্ছে 45 ভাগ। আজকে বইয়ের মধ্যে আঁকায় নেন, নেক্সট দিন আমি বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা, আঁকায় ফেলি আমরা। এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। লেখেন এখানে ইউরাসিল নাই, লেখেন ইউরাসিল নাই, ইউরাসিল নাই। ডিএনএতে কি নাই? ইউরাসিল নাই। এটা পরীক্ষায় আসবে, ডিএনএতে কোনটা নাই? ইউরাসিল নাই, ঠিক আছে? ইউরাসিল নাই। জীবের 90 ভাগ ডিএনএ ক্রোমোজোমে থাকে, এই পার্টটা ইম্পর্টেন্ট। আচ্ছা, রুহি রহমান এই দিয়ে 3 দিন রিপ্লাই দিছে যে আমি 24 ব্যাচ বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোর্সে অ্যাডমিট হয়েছি, বাট আমি একদিনও খেয়াল করেন নাই। আচ্ছা হ্যাঁ, সি জানে এক্স্যাক্টলি। ডিএনএতে ইউরাসিল মিসিং। ডিএনএতে কি মিসিং? ইউরাসিল মিসিং। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। ওকে, ডান। এখন দেখেন আরএনএতে আসেন। আরএনএ, আরএনএর পুরো নাম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমে আরএনএর পরিমাণ খুবই কম এবং এটা স্থায়ী উপাদান না। 5 কার্বন বিশিষ্ট কি আছে? রাইবোজ আছে, অজৈব ফসফেট আছে, এডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। আচ্ছা, থাইমিন নাই। কি নাই? থাইমিন নাই। আরএনএতে কি নাই? থাইমিন নাই। এটা কিভাবে মনে রাখবেন আমি বলি, শুনেন। এটা কিভাবে মনে রাখবেন আমি বলি, শুনেন। ঢাকা শহরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। কি? ঢাকা ইউনিভার্সিটি। মনে রাখেন, জীবনে কেউ ঢাকা আসলে অন্তত একটা এরিয়া ঘুরতে চায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিইসি থেকে ঘুরে আসি। আসো, ঢাকাতে ইউনিভার্সিটি নাই। কি মনে রাখবেন? ঢাকাতে ইউনিভার্সিটি নাই। আর
বাংলা সিনেমার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রমনা থানা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটা যে দেখবেন সিনেমার মধ্যে মান্না ফোন দিয়া বলে আমি ওসি বিপ্লব ফ্রম রমনা থানা, ঠিক আছে। মনে রাখবেন রমনাতে কোনো থানা নাই, রমনাতে কি নাই, রমনাতে কোনো থানা নাই, রমনাতে কোনো কি নাই, থানা নাই, থানা নাই, ঠিক আছে। ঢাকাতে কি নাই, ঢাকাতে ইউনিভার্সিটি নাই। আর রমনাতে কি নাই, রমনাতে থানা নাই। তাহলে ঢাকার ডি, ঢাকার ডি থেকে হচ্ছে ডিএনএ, তাহলে ডিএনএতে কি নাই, ইউনিভার্সিটির ইউ, ইউ থেকে হচ্ছে ইউরাসিল, ইউরাসিল নাই, ইউরাসিল নাই। রমনা, রমনার আর থেকে হচ্ছে আরএনএ, তে আরএনএ তে টিএইচ, টিএইচ থেকে হচ্ছে থাইমিন, থাইমিন নাই, কি নাই, থাইমিন নাই, থাইমিন নাই, ঠিক আছে। মনে থাকবে এটা, মনে থাকবে এটা শিওর শর্ট এমসিকিউ। এটা পরীক্ষায় আসবে, আসবে, আসবেই, আসবে, আসবে, আসবেই। শিওর শর্ট এমসিকিউ, শিওর শর্ট, শর্টকাট এসএসএস, এখান থেকে এমসিকিউ আসবেই, এমসিকিউ আসবেই এখান থেকে, বলে দিলাম আমি যে ডিএনএ তে কি নাই আর আরএনএ তে কি নাই, ঠিক আছে, আসবেই। হ্যাঁ আমি বাংলা সিনেমার অনেক বড় ফ্যান না, এসি, ঠিক আছে। আচ্ছা দেখেন এইটুকু আঁকায় ফেলেন, দেখেন মনে রাখার টেকনিক দিয়ে দিলাম। আজকে কতগুলো যে শিউর শর্ট এমসিকিউ দিল, শেষ করে দিই, 3 মিনিট। আচ্ছা দেখেন লেখা শেষ হলে কমেন্টটা ডান লেখেন, লেখা শেষ হলে কমেন্টটা ডান লেখেন, নয়তো স্ক্রিনশট নেন, নয়তো স্ক্রিনশট নেন, ঠিক আছে, নয়তো স্ক্রিনশট নেন। ঢাকাতে ইউনিভার্সিটি নাই আর রমনাতে কি নাই, থানা নাই, ঠিক আছে। বাংলা সিনেমার এসি কি, আরে বেটা বলে না যে ভাই বিগ ফ্যান, বিগ ফ্যান, তো এত ফ্যান দিয়া করবোটা কি, ফ্যান তো অনেক আছে, সো আই নিড এসি রাইট নাও। তাহলে বাই বিগ ফ্যান, বিগ ফ্যান এটা না বলে বলতে হবে বাই বিগ এসি, বিগ এসি, ঠিক আছে। ফ্যানের দিন শেষ, এসির, এসির বাংলাদেশ। ইংরেজি সিনেমা দেখি না, গ্রাম থেকে আসছি তো আসলে ইংরেজি সিনেমা দেখি বুঝি না অনেক কিছু, নাকি বলো সোহেল? আচ্ছা একজন বলতেছে ভাই আপনার নাম কি, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম হচ্ছে সোহেল, আমার নাম কি? ফয়সাল হোসেন। আচ্ছা দেখেন প্রোটিন, প্রোটিন ক্রোমোজোমের মধ্যে, আচ্ছা ক্রোমোজোমের মধ্যে তো কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে আর প্রোটিন থাকে, কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে আর প্রোটিন থাকে। তো ক্রোমোজোমে প্রোটিন কত ভাগ থাকে, 55 ভাগ থাকে, কত ভাগ থাকে, 55 ভাগ থাকে, কত ভাগ থাকে, 55 ভাগ থাকে, ঠিক আছে। ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন থাকে, একটা প্রোটিনের ওজন অনেক বেশি আর একটা প্রোটিনের ওজন অনেক কম, ঠিক আছে। একটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন আর একটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, একটা হচ্ছে অতি উচ্চ বংশীয় প্রোটিন, একটা হচ্ছে অতি নিম্ন বংশীয় প্রোটিন, ঠিক আছে। আচ্ছা একটা অতি উচ্চ বংশীয় প্রোটিন আর একটা কি, অতি নিম্ন বংশীয় প্রোটিন। দেখেন প্রোটিন, নিম্ন আণবিক প্রোটিন কোনটা, ক্রোমোজোমে হয়তো প্রোটামিন থাকতে পারে নয়তো হিস্টোন থাকতে পারে, ঠিক আছে। তবে বেশিরভাগ ক্রোমোজোমে কি থাকে, হিস্টোন থাকে, কি থাকে, হিস্টোন থাকে। যেহেতু বেশিরভাগ ক্রোমোজোমে হিস্টোন থাকে এই কারণে নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে না, এই কারণে হিস্টোনের আরেক নাম হচ্ছে নিউক্লিয় হিস্টোন, নিউক্লিয় হিস্টোন, নিউক্লিয় হিস্টোন, ঠিক আছে। আচ্ছা এইটুকু আঁকানো শেষ হলে কমেন্টটা ডান লেখেন, এইটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। তারপর আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই, উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। আজকে আঁকান কালকে বুঝাই দিব, আজকে আঁকান কালকে বুঝাই দিব, এটা অসুবিধা নেই। হ্যাঁ ছুটি দিয়ে দিচ্ছি। এই ছকটা দেখেন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন।
প্রোটিন থাকে দুই ধরনের, একটা হিস্টোন আর একটা কি নন হিস্টোন। যারা নন হিস্টোন তারা কি ধর্মী? অ্যাসিড ধর্মী। আর যারা হিস্টোন তারা কি ক্ষার ধর্মী। হিস্টোন প্রোটিন কয় ধরনের আছে? H1, H2, H3 তিন ধরনের আছে। H2 হিস্টোন 2 আবার দুই প্রকার, এ আর বি। নিউক্লিক অ্যাসিড দুইটা, ডিএনএ আরএনএ। ঠিক আছে? আচ্ছা দেখেন এইটুকু দেখেন, ক্রোমোজোমের কাজ ইম্পর্টেন্ট, পড়তে হবে। বংশগতির ধারক ও বাহক, বংশ পরম্পরায় জীবন। আচ্ছা কি ক্লিয়ার না? রাকিব হাসান বলতেছে ক্লিয়ার না। কি ক্লিয়ার না বলেন? ডিএনএ বা জিনোণু ধারণ করে, পড়াই দিছি। ডিএনএ বা জিনোণু কিভাবে ধারণ করে? জীবের লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোম দিয়ে কি হয়? জীবের লিঙ্গ নির্ধারণ হয়। ঠিক আছে? আচ্ছা, জীবনের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। জিন জীবনের ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে, এটা পরীক্ষায় আসবে। জিন জীবনের, আচ্ছা এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে। কি ক্লিয়ার না বলেন? ক্রোমোজোমের কাজ, উলট চন্ডাল উদ্ভিদে বি ক্রোমোজোম পাওয়া যায়। জাস্ট একটু দেখেন এটা। কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা, রিডিং দিবেন, আশা করি বুঝবেন। ঠিক আছে, আমরা নেক্সট দিন বংশগতীয় বস্তু নিউক্লিক অ্যাসিড থেকে পড়া স্টার্ট করব। আগের পড়াগুলো বুঝাই বলবো। আমার গলার কারণে আমি আর কথা বলতে পারতেছি না, সরি ফর দ্যাট। আমরা কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করে এখানে শেষ করব। কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করে এখানে শেষ করব। দেখি যা যা পড়াইলাম বুঝতে পারতেছেন কিনা। কুইজ নাম্বার 1, কুইজ নাম্বার 1 আজকের দিনের কুইজ নাম্বার 1। কি কুইজ দিব বলেন? ডিএনএ তে কোনটি অনুপস্থিত? অপশন এ থাইমিন, অপশন বি এডেনিন, অপশন সি ইউরাসিল, অপশন ডি গুয়ানিন। আনসার কি হবে বলেন? অনেকেই অপশন বি দিতেছে। আনসার কি হবে বলেন? ইউরাসিল। কি হবে? ইউরাসিল। আনসার কি হবে? ইউরাসিল। একের আনসার হচ্ছে সি। ভেরি গুড। সুলাইমান শরীফ ইমন, মামুন কাইয়ুম, আচ্ছা শাহরিয়ার রহমান শাফি, ভেরি গুড, ভেরি গুড। আনসার হচ্ছে সি। নুরি আক্তার, আহমেদ হাসিফ, সাদমান খান, ভেরি গুড। কুইজ নাম্বার 2। আরএনএ তে কোনটি অনুপস্থিত? আরএনএ তে কোনটি অনুপস্থিত? অপশন এ এডেনিন, অপশন বি থাইমিন, অপশন সি গুয়ানিন, অপশন ডি সাইটোসিন। আনসার কি হবে বলেন? 2 এর আনসার হচ্ছে বি থাইমিন। আমার আজকে ইচ্ছা ছিল আমি আরো অনেক কিছু পড়াবো, বাট আমার শরীর সায় না দেওয়ায় আমি অনেক কিছু শেষ করতে পারলাম না। এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। ক্লাস সম্পর্কে আপনাদের কোনো অনুযোগ, অভিযোগ, পরামর্শ থাকলে কমেন্টে আমাকে জানাইতে পারেন। আমি 1 থেকে 2 মিনিট আপনাদের সাথে আছি। ঠিক আছে? ওকে ফাইন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।